হয়ে যাচ্ছ। যাই হোক, এখন আমাদের যে আজকের যে টপিক সেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দা লোয়ার লিম্ব। নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দা লোয়ার লিম্ব যদি বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সামিনেশন। যেন পরীক্ষাতে যদি সবকিছু কিছু কিছু এক্সামিনেশন তো দিতে হয়, এর মধ্যে নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ লোয়ার লিম্ব অবশ্যই দিবে। সেটা একটা জার্কি হোক, সেটা একটা রিফ্লেক্স হোক, প্লান্টার দেখাইতে বলা হোক, এটা মানে মাস্ট দিবে। যদি কোনো নিউরোলজিক্যাল কেস না থাকে, তাহলে ইভেন কি নর্মাল লিম্বের উপরেও এই জিনিসটা দিবে। তাহলে আমরা শুরু করি নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দা লোয়ার লিম্ব। যাই হোক, আমরা আমাদের এখানে আমরা একটু যেহেতু কিছু কথা হচ্ছে, দেয়ার ইজ নো ডেফিনেট ক্লিনিক্যাল মেথড। আসলে ক্লিনিক্যাল মেথডের মধ্যে খুব যে গুরুত্বপূর্ণ কোনো ডেফিনেট ক্লিনিক্যাল মেথড তা না। আমাদের হাসিসন পড়ি, ম্যাকলয়েডস পড়ি, কিন্তু তারাও আজকাল ক্লিনিক্যাল মেথড গুলোকে অত সুন্দরভাবে মানে উপস্থাপন করে না। তো সুতরাং আমরা যে ক্লিনিক্যাল মেথডটা বলি, এটা হাসিসন, তারপরে ম্যাকলয়েড এবং আমাদের কনভেনশনাল যে স্যাররা আমাদেরকে শেখানো হয়েছে, সেই মেথডটা আমরা ফলো করি। এটা আমার এক্সামিনার টু এক্সামিনার ভেরি করতে পারে। হ্যাঁ, এক্সামিনার টু এক্সামিনার ভেরি করতে পারে। এবং এই জন্য এটা মনে করতে হবে, আপনার বেডসাইড এক্সামিনার যে জিনিসটা চায় সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আপনি যার কাছে পরীক্ষা দিবেন বা এক্সটার্নাল কেমন চাই, যদি সম্ভব হয় যে এই স্যারের কাছে পরীক্ষা দিব, উনি যারটা এভাবে দেখতে পছন্দ করে, উনি এভাবে মাসেল পাওয়ারটা দেখতে পছন্দ করে, তাহলে এটা কিন্তু পার্সন টু পার্সন ভেরি করে। এবং কখনো কখনো দেখা যায় যে পার্সন টু পার্সন ভেরি করার কারণে অনেক সময় এক্সামিনেশন খারাপ হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের দেশে আমাদের একটু প্রবলেম আছে। পার্সোনালিটি প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে আমরা কখনো মনে করি আমি যেটা মনে করি সেটাই রাইট। এগুলো কিছু সমস্যা আছে। যাই হোক, এগুলো কোনো লেকচারে আলোচনা করা উচিত নয়, কিন্তু এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে মেথড মে বি ভেরি ফ্রম এক্সামিনার টু এক্সামিনার, and try to follow what the bedside examiner want. আপনার bedside examiner যা চায় সেটাকে ফলো করা উচিত, সেটা যদি আপনি জানতে পারেন। Try to follow bedside examiner what to what. If any contraindication, যদি কোনো কিছু এখানে কন্ট্রাইন্ডিকেশন লাগে আপনার কাছে, তাহলে আপনাকে টেক্সট ফলো করবেন, কারণ টেক্সট শুড বি ইউজ অ্যাজ রেফার। আমি কি বলাইলাম বা কি বললাম এটা কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। অনলি টেক্সট ক্যান বি ইউজড অ্যাজ রেফারাল। রেফার হিসাবে আপনি শুধু বা রেফারেন্স হিসাবে একটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে টেক্সট, সেটা যে কোনো জায়গায়। আচ্ছা, আমরা দেখতেছি যে এখানে যে জিনিসগুলো হয়, যে এক হচ্ছিল যে আমরা কি কি জিনিস রাখবে একটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার জন্য। একটা মেজারিং টেপ লাগবে আপনার, একটা হ্যামার রাখবে, একটা হচ্ছে আপনার টিউনিক ফর্ক লাগবে, একটা পিন লাগবে, কটন লাগবে, এবং আপনাকে কি লাগবে, চাবি। হ্যাঁ, তো এই কয়েকটা জিনিসগুলো সাধারণত আমাদের নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ লোয়ার লিম্ব নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার জন্য অথবা আপার লিম্ব নিউরোলজিক্যাল এক্সামিনেশন করার জন্য এই ইনস্ট্রুমেন্ট গুলো সাথে নিয়ে আপনার পেশেন্টের বেড সাইড থাকতে হবে। কারণ আপনাকে ইনস্ট্রাকশন দিতে পারে নিউরোলজিক্যাল এক্সামিন দ্য নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব, or examine the lower limb for motor examine of the lower limb, sensory examination of the lower limb, অথবা as a whole examination of the lower limb। এটা বলতে পারে, যে কোনো ইনস্ট্রাকশন থাকতে পারে, বা অনলি পার্ট পার্ট বলতে পারে, প্লিজ শো দ্য নি জার্ক, শো দ্য অ্যাঙ্কেল জার্ক, or শো দ্য মাসেল টোন। তাহলে আমরা কি দেখি, এটা যদিও আমি বানাইছি, তারপরে এইভাবে আমরা দেখি না। তারপরে মনে রাখবেন যে আপনার নর্মাল যে সিস্টেম গুলো বলছেন সেখানে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন এরকম ভাবে ভাগ করা ছিল। তো আমাদের নিউরোলজিক্যালি সেরকম কোনো কিছু ভাগ করা নাই। তারপরে মনে রাখার সুবিধার্থে আমি কতগুলো সিস্টেম বের করছি, মানে কতগুলো শব্দ আনছি। এগুলো কিন্তু আপনি বলবেন না, এগুলো আপনার মনে রাখার জন্য। যে আমরা লোকে কি দেখবো, ইন্সপেকশন করব। লোকে দেখবো হচ্ছে লোকে যে ওয়াস্টিং এবং ফেসিকুলেশন। তারপরে বললাম যে ফিলে আমরা কি দেখবো, ফিলে দেখবো হইতেছে আমরা বাল্ক অফ দা মাসেল দেখবো এবং টোন দেখবো। এই দুইটা জিনিস হচ্ছে আমার ফিলের মধ্যে থাকবে। তারপরে আসেন, এরপরে চলে যায় হচ্ছে মোবে হচ্ছে টোন দেখবো, পাওয়ার দেখবো। তা টোন ফিলেও দেখবো, মোবেও দেখবো, এটা আমি পরে দেখাচ্ছি কিভাবে। তারপরে স্ট্রাইক করবো আমরা জার্ক এবং প্লান্টার দেখার জন্য। যাই হোক, এগুলো জাস্ট মনে রাখার জন্য। এখন আসেন, আমরা তো জানি যে কোনো এক্সামিনেশনে আমাদের ফার্স্ট যে জিনিসটা হতে হয় যে পেশেন্টকে আমাদের রাইট সাইডে দাঁড়া হয়। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার এই যে আপনারা লিখে রাখেন বা মনে রাখেন, ওইটা আমরা আমাদের যখন এক্সামিনেশন শেষ হবে সেটা আমরা
আমরা দেখাবো আমাদের এক্সামিনেশনে। প্রথমে আমি এক্সামিনেশনে আজকে যে আমার পার্টটা অনলি এক্সামিনেশনে, এখানে আমরা কোনো থিওরিটিক্যাল কথাবার্তা আলাপ আলোচনা করব না, এবং এক্সামিনেশনের ছবি দিয়ে আপনাকে ফেস বাই ফেস দেখানো হবে কি কি এক্সামিনেশন করতে হবে, এবং সবার শেষে একটা ভিডিও এক্সামিনেশন থাকবে। এই যে আমরা যে আগে কিভাবে কি করব ভিডিওটা আমরা দেখবো 2-3 মিনিটের একটা ভিডিও, একটা মোটরের জন্য, একটা সেন্সরের জন্য। তাহলে ফার্স্ট আপনারা এটা সবাই জানেন, তারপরে এটা ভুল করা যাবে না। অ্যাজ এ এমবিবিএস মানে স্টুডেন্ট হিসাবে আপনি আমাকে দাঁড়াইতে হবে, পেশেন্টের রাইট সাইডে আমাকে সবসময় দাঁড়াতে হবে, পেশেন্টকে সালাম দিতে হবে, তারপরে ইন্ট্রোডিউস ইউরসেলফ। যেরকম আপনি বলবেন যে আই এম ডক্টর অমুক, আমি অমুক মিস্টার অমুক, I am student of fifth year student of Mymensingh Medical College. I want to do neurological examination, but I am gonna to examine you. Please, it will not hurt you. May I proceed? অর্থাৎ this is all প্রথমে getting, introduce yourself and take consent from the patient. এটা হচ্ছে যে কোনো এক্সামিনেশনের প্রথম শর্ত। এগুলো যদি আপনি না মানেন, স্যাররা এটা অনেক সময় খুব মাইন্ড করে। তারপরে হচ্ছে আমার হচ্ছে এই দেখা যাচ্ছে যেটা হচ্ছে এক্সপোজার। যেমন রুগীটা তো আপনাকে প্রবলেম এক্সামিনেশন করবে, রুগী হয়তো প্যান্ট পরে থাকতে পারে অথবা লুঙ্গি পরে থাকতে পারে, তাহলে আমাকে কি করতে হবে, তাকে এক্সপোজ করতে হবে। তাই লোয়ার লিম্ব এক্সামিনেশন করার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাটলিস্ট 2/3 অফ দা মানে লোয়ার 2/3 আপনার থাইয়ের ভিজিবল করতে হবে। অর্থাৎ পেশেন্ট যদি লুঙ্গি পরা অবস্থায় থাকে অথবা প্যান্ট পরা অবস্থায় থাকলে অবশ্যই অ্যাজ পার অ্যাজ পসিবল আমি এতটুকু জায়গা এক্সপোজ করব, এটা হচ্ছে এক্সপোজার। আচ্ছা, তারপরে এখন আমি যদি তাকাই তাহলে পেশেন্টের ইন্সপেকশন করছি, তো ইন্সপেকশনে সাধারণত আমরা নর্মালি দেখবো একটু ঝুঁকে দেখতে হবে, কারণ আপনি তো ডান দিকে আছেন, বাম দিকে যে ল্যাটারাল সারফেসটা আছে লেগে, সেটা কিন্তু আপনি যদি না একটু ঝুঁকেন তাহলে দেখতে পারবেন না। তাহলে এই জিনিসটা তো আপনাকে দেখতে হবে, যে আপনি যখন বাম দিকে ঝুঁকে দেখবেন তখন আপনি সেই এই জিনিসটা আপনি দেখতে পারবেন, নাহলে তো এই জিনিসটা আপনার পক্ষে দেখা সম্ভব হবে না। তাহলে আমরা এইভাবে ঝুঁকে দেখবো। তারপরে আমরা পেশেন্টের যে জিনিসটা দেখবো, যে অনেক সময় দেখা যায় যদিও লোয়ার এক্সামিনেশন করছে, যে কোনো এক্সামিনেশনে আপনার ইন্সপেকশন ফাইন্ডিং অবশ্যই আপনাকে বলতে হবে। এটা মনে রাখবেন, যে কোনো এক্সামিনেশনে ইন্সপেকশন ফাইন্ডিং আপনাকে বলতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা এই পেশেন্টের দেখবো যে ইন্টার ডিজিটাল স্পেস, এখানে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন থাকে, এখানে কোনো যদি ইয়া থাকে যেমন নিউরোজেনিক আলসার থাকতে পারে, এগুলো আমাদেরকে থাকলে বলতে হবে। এই জন্য এই জিনিসগুলো আমরা সবসময় ভুল করে, এবং সল যেটা হিল অফ দা, যেটা পায়ের নিচের অংশটুকু, যেটা এটা অনেক সময় একটু উঁচু করে দেখতে হয় যে এখানে কোনো আলসার বা কোনো গ্যাংগিন বা অন্য কোনো ডিফরেন্ট কিছু আছে কিনা। এই গেল ইন্সপেকশন। তো ইন্সপেকশন মেনলি আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে ওয়াস্টিং এন্ড ফেসিকুলেশন। এই দুইটা হচ্ছে অ্যাজ এ পার্ট অফ নিউরোলজিক্যাল এক্সামিনেশনের জন্য ওয়াস্টিং দেখবো কোনো ওয়াস্টিং প্রেজেন্ট কিনা, যদি থাকলে তাহলে এটা কি ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল, অর্থাৎ এক পায়ে নাকি দুই পায়ে ওয়াস্টিংটা আছে। তো ওয়াস্টিংটা কি থায়ে নাকি আবার লেগে নাকি পুরা লিম্বি ওয়াস্টিং। তাহলে দেখেন ওয়াস্টিং শুধু দেখলেই হবে না, বলতে হবে এটা ইউনিল্যাটারাল নাকি বাইল্যাটারাল। ইউনিল্যাটারাল হলেও সেটা কি শুধুমাত্র লেগের মাসেল ওয়াস্টিং আছে নাকি থাই নাকি বোথ। এরপর আমরা দেখবো ফেসিকুলেশন। হ্যাঁ, ফেসিকুলেশন সাধারণত যেটাতে আপনি দেখাবো আমরা ছবিতে, যে ফিজিবল কন্ট্রাকশন দেখা যায়, যে মাসেল গুলো কাঁপতে থাকবে বা ভাইব্রেশনের মতো মাসেল গুলো নড়তে থাকবে। তো আমরা প্রথমে ইন্সপেকশন করব যে ভিজিবল ফেসিকুলেশন আছে কিনা। যদি না করি তাহলে আমাদের যে 4টা কোয়াড্রেন্ট আছে সেখানে আমরা ট্যাপ করে ইনডিউস ভিজিবল, অনেক সময় নর্মালি ফেসিকুলেশন থাকতে পারে, কখনো কখনো ট্যাপ করার পরে দেখা যায় যে ফেসিকুলেশন ভিজিবল হয়। তাহলে আমরা সাধারণত মিডিয়াল ল্যাটারাল সারফেস অফ দা থাই অথবা আপনার লেগ, আমরা এই জায়গায় আমরা কি করব, ট্যাপ করব। তাহলে এই যে দেখেন আমরা ট্যাপ করলাম এখানে, একবার ট্যাপ করলাম এই সারফেসে, একবার এখানে ট্যাপ করলাম, এখানে ট্যাপ করে আমরা দেখব ইনডিউসড ফেসিকুলেশন হয় কিনা। তাহলে যে 1 2 3 4 এখানে আমরা ডিফারেন্ট 4টা কোয়াড্রেন্ট আমরা ট্যাপ করলাম, ট্যাপ করে দেখবো যে এখানে ফেসিকুলেশন আছে কিনা। এই জন্য ফেসিকুলেশন এখন তাহলে একটা ছবি দেখি। এই ছবিটা দেখলে দেখবেন যে এটা এখানে একটা ভাইব্রেশন হচ্ছে, যদিও এখানে আর্টিফ্যাক্ট আছে কিন্তু দেখবেন যে মাসেলের মধ্যে ভাইব্রেশন হচ্ছে। এখন দেখেন এই যে ইনডিউসড ফেসিকুলেশন, দেখেন এই যে এটা হচ্ছে, ওটা ছিল স্পন্টেনিয়াস, এটা ছিল ইনডিউস। দেখেন এই ফেসিকুলেশন হয়, আপনি ট্যাপ করার পরে এই যে ফেসিকুলেশন হচ্ছে। তাহলে দেখেন,
তাহলে এই জিনিসগুলো আপনাদের জানা উচিত। হ্যাঁ, যে আমরা আবার দেখাচ্ছি, এটা দেখেন ইনডিউস ফেসিকুলেশন, আমি ট্যাপ করার পরে তার ফেসিকুলেশন এখন নাই, আবার আবার মাস্কের স্পটেনেস হচ্ছে, যে ট্যাপ করার পরে এই যে ফেসিকুলেশন হচ্ছে, এই জন্য আমাদের ট্যাপ করতে হয়, তাহলে হচ্ছে ফেসিকুলেশন চলে গেল। এখন দেখেন আমরা ওয়াস্টিংটা দেখবো। দেখেন একটা, এটা আপনার দেখা যাচ্ছে যে লেফট লিম্বটা কত ওয়াস্টেন, রাইট এর তুলনায় টোটাল লিম্বটাই, বিশেষ করে লেগের অংশটুকু ডিস্টাল পার্ট ওয়াস্টিং আছে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের, তাহলে আমরা কি দেখলাম, ইন্সপেকশনে ফেসিকুলেশন এবং ওয়াস্টিং দেখলাম। এটা হচ্ছিল আমাদের নিউরোলজিক্যাল পার্টে দেখতেই হবে, এটা এক। তাহলে এছাড়া আরো কিছু দেখবো, শুধু এগুলো দেখবো না, দেখবো যে ক্লো হ্যান্ড, ক্লো টোস থাকে, আমরা লোয়ার লিম্ব তো ক্লো টোস থাকবে, দেখাচ্ছি আমরা। কখনো কখনো আর্চ হয়, যেহেতু মাসেল ওয়াস্টিং হয়, তখন আর্চ অফ দা ফুটটা মানে প্রমিনেন্ট হয় বেশি, হাই আর্চ ফুট বলে সেটাকে। ফুট ড্রপস থাকে, নর্মালি আপনি যখন শুয়ে থাকবেন দেখবেন যে আপনার ফিটটা থাকবে 90 ডিগ্রি, এটা যখন ফিটটা নিচে ঠাস করে পড়া থাকবে নিচের দিকে, সেটাকে বলে ফুট ড্রপ, অনেক সময় ফুট ড্রপ থাকে। স্কার মার্ক থাকতে পারে, পিগমেন্টেশন, এগুলো তো যে কোনো, হ্যাঁ, গ্যাংগ্রিন, এগুলো যে কোনো জায়গারই, র্যাশ, হ্যাঁ, এগুলো আলসার, এগুলো এজ এ পিগমেন্টেশন, স্কার মার্ক, গ্যাংগ্রিন, র্যাশ, এগুলো যদি থাকে, এটা এজ এ পার্ট অফ যে কোনো জায়গায় আপনাকে বলতে হবে। লোয়ার লিম্ব এক্সামিনেশনে ইট ইজ রিলেটেড টু নিউরোলজিক্যাল এক্সামিনেশন, যদি সিগনিফিকেন্ট থাকুক বা না থাকুক, পিগমেন্টেশন থাকলে, একটা যদি ক্লাবিং থাকে, একটা যদি নেলে ফাঙ্গাল ইনফেকশন থাকে, অনকোলাইসিস থাকে, এগুলো থাকলে আপনাকে বলতে হবে। কিন্তু নিউরোলজির জন্য আমার খুব গুরুত্বপূর্ণ ক্লোটোস থাকে, আয়ার্স থাকে, ফুড ড্রপ থাকে, অনেক সময় যে গ্যাঙ্গিন থাকতে পারে, আলসার থাকতে পারে, যেহেতু যে নিউরোপ্যাথিক আলসার হয়, গ্যাঙ্গিন হতে পারে, এই জন্য অনেক সময়। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে কি যে মাসেল ওয়াস্টিং আছে, এখানে দেখা যাচ্ছে ওয়াস্টিং, এই যে ক্লো হ্যান্ড আছে, আর্চটা হাই আর্চ আছে, হ্যাঁ, দিস ইজ ক্লো টোস এন্ড হাই আর্চ, হ্যাঁ, এগুলো ওয়াস্টিং অফ দা কাপ মাসেল, এইটা বুঝতেই পারতেছেন। এই যে এখন আরো বোঝা যাচ্ছে যে ক্লো টোস টোস যেটা কিভাবে কিরকম হয়, হ্যাঁ। দিস ইজ ফুড ড্রপস, এই ফুড ড্রপস, এই যে ফুডটা নর্মালি থাকার কথা ছিল কত, 90 ডিগ্রি, এটা ড্রপ হয়ে গেল, দিস ইজ কল ফুড ড্রপস, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে এই যে একই জিনিস, এই যে দেখেন ফুডটা নর্মালি এভাবে, ফুড ড্রপস বলতে কি, ফুডটা আপনাকে এভাবে আমরা 90 ডিগ্রি রাখতে পারবে না, রুগী যখন শবে বা বসে থাকবে ঠাস করে ফুডটা ড্রপ হবে। এই রুগীটা যদি আপনাকে কখনো কমপ্লেন করে, বলবে যে স্যার আমি তো স্যান্ডেল পরে রাখতে পারি না, স্যান্ডেল পরলে স্যান্ডেলটা পা থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে রুগীর কমপ্লেন থাকবে যখন আমরা ফুড ড্রপস করব। হ্যাঁ, আজকে শুধু আমরা এক্সামিনেশন দেখবো, আজকে কোনো থিওরিটিক্যাল আলাপ করব না, কারণ এই এক্সামিনেশন গুলো এখানে প্রায় 150টা স্লাইড আছে, এক্সামিনেশন দেখতে আমার 2 ঘন্টা চলে যাবে। নেক্সট যদি কোনো ক্লাস নেই তো সেখানে আমি থিওরিটিক্যাল আলোচনা করব। এই যে এখানে দেখা যাচ্ছে যে দেখেন এই যে ফুডটা ড্রপস, এটা একজন পেশেন্ট বেডে বসে আছে, তার ফুডটা দেখেন এই যে ড্রপ হয়ে আছে, হ্যাঁ, জাস্ট এটা কি বলা হচ্ছে যে প্লান্টার ফ্লেকশন, যেটাকে বলি, যে ফুডটা সে উঁচু করে রাখতে পারতেছে না বা হরিজন্টাল করে রাখতে পারতেছে না। এখন আমরা দেখব বাল্ক অফ দা মাসেল, হ্যাঁ, মাসেল বাল্ক দেখি, তাহলে আমরা ওই ইন্সপেকশনের পরে এখন যেটা দেখছি অ্যাকচুয়ালি, এখন আমি পালপেশনে চলে আসবো। দেখেন বাল্ক অফ দা মাসেল আমরা দেখব যে ওই যে ইন্সপেকশনে যে ওয়াস্টিংটা আছে সেটা দেখায়, সেটাই আমরা পালপেশনে যখন দেখি তখন সেটাকে বলি বাল্ক অফ দা মাসেল। মাসেল বাল্ক তো আমরা সাধারণত দুইটা মেথডে দেখি, একটা আমরা রাফ ইউজ করি হ্যান্ড দিয়ে, আর একটা ইউজ করি মেজারিং ট্যাপ দিয়ে। হ্যাঁ, ইউজিং হ্যান্ড এর মধ্যে হইতেছে ইউজিং বোথ হ্যান্ড, আমরা সার্কামস্টান্স করার চেষ্টা করব একটা থাই অথবা আপনার লেগ মাসেলকে, ঠিক আছে, এটা আমরা দেখাই। দেখেন একটা সাধারণত আমরা একটা বনি ল্যান্ডমার্ক দেন প্লাটেলার আপার বডি আপনার প্লাটেলা অথবা টিবিয়ার টিউবারসিটি, যেটা বইয়ে পড়া আছে টিবিয়ার টিউবারসিটি, এটা সাধারণত এটা তো বললাম রাফ এস্টিমেশন, আমরা যখন হাত দিয়ে হ্যান্ড গ্রিপ দিয়ে যখন দেখবো তখন দেখবো রাফ এস্টিমেশন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা এই যে এভাবে গ্রিপ করে দেখার চেষ্টা করব যে দুই পাশে, এটা আমাদের হচ্ছে রাফ এস্টিমেশন, এখানে ডান পাশে দেখবো একবার, বাম পাশে দেখবো। লেগের ক্ষেত্রে এরকম ডান পাশে একবার দেখবো, বাম পাশে দেখবো, ইট ইজ রাফ এস্টিমেশন। আর যদি আপনি সঠিক এস্টিমেশন করতে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সার্কামফারেন্স দেখতে হবে হচ্ছে আপনাকে মেজারিং ট্যাপ দিয়ে, তাহলে আপনার একটা নির্দিষ্ট বনি ল্যান্ডমার্ক, যেটা টিবিআর টিউবারসিটি হতে পারে অথবা অন্য কোনো বনি ল্যান্ডম্যান থেকে আপনি একটা ধরেন থায়ের ক্ষেত্রে আপনি চিন্তা করলেন টিবিআর টিউবারসিটি অথবা আপার আপনার পাটেলা থেকে আপনি 15 সেন্টিমিটার উপরে দিবেন, তাহলে এখানে দাগ দেওয়া নিয়ম, কিন্তু আমরা দাগ দিব না, আমরা প্রথমে 15 সেন্টিমিটার
আইডেন্টিফাই করব। ধরেন এটা হচ্ছে 10 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার, এই বরাবর আমি সার্কামফারেন্সটা নিব যে কত, ধরেন এটা আসলো 30 সেন্টিমিটার বা 35 সেন্টিমিটার। হুম। আচ্ছা, তাহলে এরকম দেখবো, তাহলে আমরা এটা দুই পাশে দেখবো, দুই পাশে যদি একই রকম 35 সেন্টিমিটার হয় তাহলে নরমাল, আর যেদিকে কম তাহলে সেদিকে হবে আমি মনে করব ওয়াস্টিং। এই যে দিস ইজ হচ্ছে টিবিয়ার টিউবারসিটি। টিবিয়ার টিউবারসিটি, তাহলে এখন দেখেন আমরা টিবিয়ার টিউবারসিটি থেকে একটা মেজার করতেছি, ধরেন টিবিয়ার টিউবারসিটি থেকে ধরেন একটা নির্দিষ্ট 10 বা 20, 20 বা 15 নিলাম, এখানে এইভাবে সার্কামফারেন্স দেখবো। আবার ঠিক ওইভাবে এটা যে টিবিয়ার টিউবারসিটি লেভেল থেকে নিচ্ছে, এটা একটু মাঝখান থেকে নিলে সুবিধা হইতো। তা জাস্ট এভাবে একটা সার্কামফারেন্স দেখবো। লেগের ক্ষেত্রে ঠিক এইভাবে আমরা টিবিয়ার টিউবারসিটি, সেই টিবিয়ার টিউবারসিটি থেকে আমরা একটা সার্কামফারেন্স নেব। এই একই কথা, এই বাম লেগের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখা হলো। তাহলে দেখেন আমাদের তাহলে বাল্ক অফ দা মাসেল চলে গেল। তা বাল্ক অফ দা মাসেল আমরা কিভাবে দেখলাম? বাল্ক অফ দা মাসেল ফার্স্ট আমরা দেখলাম হচ্ছে হ্যান্ড গ্রিপ দিয়ে, তারপরে আমরা মেজারিং ট্যাপ দিয়ে আমরা বাল্ক অফ দা মাসেল দেখলাম। এখন আমরা চলে যাব টোন অফ দা মাসেল, মাসেল টোন দেখার জন্য। ঠিক আছে, তারপরে যে মাসেল টোন, তো টোন তো জানেন যে মাসেল টোন আমরা কিভাবে দেখি। তো মাসেল টোন দেখতে হইলে সাধারণত আমরা যে দেখেন এটা তিনটা পথ দেখা হয়েছে, যেটা রাস্তার তিন দিকের মোড়, তিন রাস্তার মোড় যেটা, হ্যাঁ তে মাথা, তিন রাস্তার মোড় থেকে আমাদের তিন ভাগে আমরা তিনটা পদ্ধতিতে মাসেল টোন আমরা দেখি। সেটা হলো আপনাদেরকে দেখানোর জন্য এটা অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে তিন মাথার মধ্যে জাস্ট হচ্ছে আপনি শেক করবো, আমরা লিমটাকে শেক করে দেখি। দুই নম্বর হচ্ছে হলো আমরা পেশেন্টকে লিফট এন্ড ফল, আমরা লিমটাকে উঁচু করি ছেড়ে দেই। তিন নম্বর হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, যেটা হচ্ছে মেইন হলো আমাদের দেখতে হয় প্যাসিভ মুভমেন্ট। এগুলো যখন আপনাদেরকে ভিডিও দেখাবো তখন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, আগে আমি থিওরিটিক্যাল আলোচনা করে নিলে আপনাদের ভিডিওটা দেখলে বুঝতে সহজ হবে। এই তিনটা উপায় আমরা মাসেল টোন দেখি। এখন এই যে জাস্ট শেক দা, শেকিং দা লেগ, এই লেগটা যখন আমরা শেক করব আমরা টো ফো মুভমেন্ট করব, এক হাত বা দুই হাত দিয়ে দিয়ে এই যে এই লিম্বটাকে আমরা টো এন্ড ফো মানে সাইড টু সাইড এরকম আমি ঝাঁকাবো। এটাকে শেকিং নাম দেওয়া হয়েছে, যদি এটা শেকিং বলে না। এখন তারপরে আমরা কি করব, এই যেভাবে দুই হাত নিয়ে আমি এটাকে সাইড টু সাইড বা টো এন্ড ফো মুভমেন্ট করব, একবার এই লিম্ব আরেকবার করব ওই লিম্ব, এইভাবে এইভাবে ধরে দেখবেন জাস্ট আপনি সাইড টু সাইড মুভ করবেন, জাস্ট এটা আপনি ঝাঁকাবেন বা জাস্ট মুভমেন্ট করলেন, টো এন্ড ফো মুভমেন্ট করবেন। এখন লিফট এন্ড ফল, লিফট এন্ড ফলের মধ্যে হচ্ছিল আপনি রাইট, তখন পেশেন্টটা যখন আপনাকে এখানে থাকবে, আমি এগুলো ডেসক্রিপশন পরে বলি, এইভাবে আমি পেশেন্টের অ্যাঙ্কেল জয়েন্টকে আমার যদি আমি লেফট হ্যান্ড দিয়ে গ্রিপ করব, তার নিচে আমার হাতটা থাকবে, কারণ এই পেশেন্টটা যদি মাসেল টোন না থাকে পেশেন্ট কিন্তু এটা ধরে রাখতে পারবে না, যখন আপনি হাত পাটা ছেড়ে দেবেন ঠাস করে সেটা পড়ে যাবে। আর পেশেন্টের যদি মাসেল পাওয়ার ঠিক থাকে বা মাসেল টোন ঠিক থাকে তাহলে সে পেশেন্ট এটা গ্রিপ করতে মানে ঠিক ওই জায়গায় রাখতে পারবে। এই যে আপনার মাসেলটা এর উপর ভিত্তি করে আপনি ফ্লেসিড নাকি স্পাস্টিক, এগুলো সব আমরা নেক্সট ক্লাসে পড়বো, যদি ক্লাসটা নিতে পারি তখন আমরা জানবো। জন্য এখানে আমি টোন কয় প্রকার, কি ধরনের টোন, এগুলো বললে আমি এক্সামিনেশনটা শেষ করতে পারবো না। এক্সামিনেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, থিওরিটিক্যাল কথাবার্তা আপনারা পরে পড়তে পারবেন। জাস্ট এভাবে নিয়ে আমার নিচে একটা হাত থাকতে হবে, কারণ আপনি যখন ধরেন আপনার একটা পেশেন্টের এক সাইড অবশ দুর্বল হয়ে গেছে, হেমিপেডিসিসের পেশেন্ট, যদি আপনি ঠাস করে ছেড়ে দিয়ে যদি হাত না রাখেন, এটা তো পেশেন্টের ঠাস করে এটা পায়ে আপনার বেডে পড়ে যাবে এবং পেশেন্ট ইনজুরি হবে। তো এটা এর জন্য সবসময় আপনি উপরে এক হাত দিয়ে উপরে ধরবেন এবং তার নিচে জাস্ট আপনার একটা হাত রাখতে হবে, যেন ওই পেশেন্টটা যদি পাটা পড়লে যাতে আপনি হাত দিয়ে ধরতে পারেন, আপনার হাতের উপর পড়ে। তাহলে রাইট লেগ আপনি গ্রিপিং দ্য অ্যাঙ্কেল উইথ দ্য হইতাছে রাইট হ্যান্ড, তারপরে আমরা সাধারণত অ্যালাউ টু ফল, ফল করতে দিলে দেখা যাবে যে আমি ফল করতে দেওয়ার পরে যে আমার হাতের উপর পড়লো, দেখলেন এটাই হচ্ছে। তাহলে একইভাবে আমরা ওই পাশটা একই রকম করব, ধরবো, তারপর অ্যালাউ টু ফল, তাকে হঠাৎ করে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে দেখা যাবে যে এটা আস্তে আস্তে করে আমার হাতে পড়বে। আর যদি পেশেন্টের উইকনেস থাকে তা ঠাস করে পড়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন এটা কি ফ্ল্যাসিড নাকি এটা স্পাস্টিক। তাহলে পেশেন্টের আমরা ইন্টারপ্রিটেশন, যদি মাসেল টোন কম থাকে হাইপোটোনিয়া বলবো, মাসেল টোন যদি বেশি থাকে তাহলে হাইপারটোনিয়া বলবো আমরা। তাহলে পেশেন্টের যদি দেখা যাচ্ছে যে আপনার ঠাস করে পড়ে যায়, তাহলে এগুলো আমরা দুইটা ছবি দেখাচ্ছি। এই যে দেখেন, প্রথমে এটা দেখেন যে কিভাবে মাসেল টোনের জন্য কি হয়, যে আমি পেশেন্টের আপার লিম্ব দেখাচ্ছি।
এই যে পড়ে গেল, বুঝছেন? তার মানে এটা আমি আমাকে সবসময় হাত রাখতে হবে। আর এটা দেখেন পড়ে না, তার মানে তার উইকনেস কোন পাশে? ওই পাশে। এটা হচ্ছিল আর্থিক লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা যেরকম করব। তাহলে অবশ্যই আপনার হাতে যাতে পরে হাতে যাতে ধরতে পারেন এরকম হয়, হ্যাঁ। এই তা ওই বোঝা যাচ্ছে এই পায়ের তুলনায় ওই পায়ের টোনটা অনেক বেশি। এখন তাহলে আপনার টোন দেখার জন্য দুইটা পদ্ধতি গেল, একটা হচ্ছে আপনি যা শেক করলেন, একটা হচ্ছে লিফট এন্ড ফল করলেন, না হচ্ছে পেসিভ মুভমেন্ট করতে হবে, জয়েন্টের পেসিভ মুভমেন্ট করতে হবে। এখন এই যে জয়েন্টের পেসিভ মুভমেন্ট গুলো, এই পেসিভ মুভমেন্ট গুলো ধরেন এটা হচ্ছে আমরা দুইটা জয়েন্টে দেখবো টোন, একটা হচ্ছে নি জয়েন্টের, আর এটা দেখবো হচ্ছে হলো আমরা দেখবো হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টের। তাই নি জয়েন্টে আমরা কি করি? এক্সটেনশন এবং ফ্লেক্স করব। দেখেন আমরা একটা হাত রাখবো হচ্ছে অ্যাঙ্কেলের উপরে বা অ্যাঙ্কেলের এখানে গ্রিপ করব। ধরেন আপনার লেফট হাত, রাইট হাত এখানে রাখছেন, লেফট হাতটা জাস্ট এই যে এখানে আপনি এই নিচে রাখবেন, হ্যাঁ। এটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল, আর নিচেটা হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল, নাকি না উপরেরটা, যাই হোক তোমার কনফিউজ হয়ে গেছে আমি। তা আমি নিচে রাখবো, নিচে রাখার পরে কি করব? এটাকে আমি আস্তে আস্তে কি করব? এটাকে ফ্লেক্স করব, যে আস্তে আস্তে ফ্লেক্স করব, একবার ফ্লেক্স করব, একবার মুভমেন্ট মানে এক্সটেন্ড করব। তাহলে এটাই হচ্ছে এরকম। তাহলে এটা আমি আস্তে আস্তে এখানে এটা হলো মুভমেন্ট করতেছি, নি জয়েন্টকে ফ্লেক্স করব এবং এক্সটেন্ড করব, এবং তখন আমি এই যে ফ্লেক্স এবং এক্সটেনশন করার সময় আমি মাসেল টোনটা বোঝার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, এভাবে ফ্লেক্স করলাম, আবার এভাবে এক্সটেন্ড করবো, এবার কয়েকবার কোনো মুভমেন্ট করবো। এটা আমি যখন ভিডিও দেখাবো তখন বুঝতে পারবেন যে ফ্লেক্স করব, এক্সটেনশন করব। এই হচ্ছে তাহলে আমাদের যে মাসেল টোন দেখতে হয়। তাহলে আমাদের মাসেল টোন হচ্ছে হলো পেশেন্টের কি করতে হবে? মাসেল টোন দেখতে হবে তিন ভাবে। একটা হচ্ছে হলো আপনার পেশেন্টকে টু এন্ড ফ্রো মুভমেন্ট করতে হবে, লিফট এন্ড ফল করতে হবে। 3 নম্বর হচ্ছে পেসিভ মুভমেন্ট অফ দা জয়েন্ট। আমরা তাহলে নি জয়েন্টের পেসিভ মুভমেন্ট করছি, এখন অ্যাঙ্কেল জয়েন্টের পেসিভ মুভমেন্ট করব, ঠিক আছে? তাহলে প্রথমে অ্যাঙ্কেল জয়েন্টে স্ট্রেট করতে হবে, একটা হাত থাকবে আপনার জাস্ট অ্যাবভ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট, এখানে করব। আর একটা হাত দিয়ে এটাকে আমরা কি করব? কতগুলো মুভমেন্ট করব, একে এইভাবে জাস্ট ধরার পর এটা আমরা ফ্লেকশন করব, এক্সটেনশন করব, এবং আমরা রোটেশন করার, সার্কামফারেন্স করার চেষ্টা করব। তাহলে ফ্লেকশন সামনের দিকে, এক্সটেনশন এরকম হচ্ছে হলো পিছনের দিকে, আর এরকম ঘোরানোর চেষ্টা করবো। এটা আমি যখন ভিডিও দেখাবো তখন আপনাদের জন্য সহজ হবে। ঠিক এভাবে গ্রিপ করে আমি এটা ফ্লেকশন, এক্সটেনশন এবং সার্কামফারেন্স ঘোরানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমরা অ্যাঙ্কেলের আমরা টোন দেখি। এখন আসেন মাসেল পাওয়ার। মাসেল পাওয়ার আমরা কিভাবে দেখব? এখন মাসেল পাওয়ার যে দেওয়ার দেখার আগে কতগুলো, তাহলে আমরা যেগুলো আমরা বলতেছি আমরা কিন্তু এক্সামিনেশন গুলো এই সিকোয়েন্সে করে যাব, হ্যাঁ। সিকোয়েন্সের মধ্যে 1 নম্বর আমাদের করতে হবে কি? তাহলে আমাদের মাসেল পাওয়ার, মাসেল পাওয়ার যখন আমরা দেখবো, মাসেল পাওয়ার দেখার আগে আপনাকে জানতে হবে যে গ্রেডিং অফ দা মাসেল পাওয়ার। মাসেল পাওয়ারের যে এমআরসি যে গ্রেডিংটা আছে সেটা আমাকে জানতে হবে। এমআরসি হচ্ছে কি, মেডিকেল রিসার্চ কাউন্সিলের যে একটা স্কেল করছে মাসেল পাওয়ার কে, তারা 0 থেকে 5, এই 6টা গ্রেডে ভাগ করছে। 0 যে গ্রেডটা হচ্ছে সেটা হচ্ছে নো মাস ভিজিবল মাসেল কন্ট্রাকশন, অর্থাৎ এই মাসে ভিজিবল কোনো মাসেল কন্ট্রাকশন থাকবে না, 0তে কোনো ভিজিবল মাসেল কন্ট্রাকশন থাকবে না। আচ্ছা, তারপরে 1 যদি থাকে, 1-এ কি থাকবে? ফ্লিকারস অফ কন্ট্রাকশন, নো মুভমেন্ট, খালি আঙ্গুল নাড়াতে পারবে, ঠিক আছে? ওই দিন তো আপনাকে তো আপনাদের যখন দেখানো হয়েছে গত ক্লাসে তখন দেখছেন, বলতেছেন না যদি মাসেল পাওয়ার যদি না থাকে ওই পেশেন্টের ক্ষেত্রে আঙ্গুল নাড়াইলে হচ্ছে কি 1, আর আঙ্গুল যদি না নাড়াইতে পারে তখন হচ্ছে 0। কেন আমরা বলবো? আমরা যদি নেক্সট ক্লাস নেই তাহলে বলবো যে মাসেল পাওয়ার কে উপর ভিত্তি করে আমরা প্লেজিয়া বলি, প্যারাসিস বলি। প্লেজিয়া যখন কখন হয়? যখন মাসেল পাওয়ার 0 থাকে তখন সেটাকে বলে প্লেজিয়া। যেমন হেমিপ্লেজিয়া মানে বডির এক পাশে মাসেল পাওয়ার 0, আর হেমিপ্যারেসিস, প্যারাসিস মানে মাসেল পাওয়ার মোর দেন 1, মানে 1 বা তার বেশি, তখন আমরা পড়ি পেরিসিস। আর প্লেজিয়া মানে কোনো মুভমেন্ট থাকবে না। যাই হোক, তাহলে মাসেল পাওয়ারটা আমরা জানতে হবে। একটা হচ্ছে ফ্লিকারস অফ কন্ট্রাকশন বাট নো মুভমেন্ট, যেটা আমরা বলবো যে আঙ্গুল নাড়ায় আমরা এটা দেখবো। 2 নম্বর হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট পসিবল, মানে জ মুভমেন্ট ইজ পসিবল when gravity is eliminated। মানে কি? অর্থাৎ রোগী এগেইনস্ট দ্য গ্র্যাভিটি পারবে না, অর্থাৎ যদি আপনি বলেন পাটা উপরে তোলার জন্য সেটা তুলতে পারবে না, কিন্তু সাইড টু সাইড মুভমেন্ট করতে পারবে। তাহলে মুভমেন্ট ইজ ইফেক্ট পসিবল when gravity is eliminated। 3 নম্বর হচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি,
তুলতে পারবে, ঠিক আছে? সব সময় দেখেন কিন্তু এক্সামিনেশনে রেজিস্ট্যান্সের এগেইনস্টে পারবে না। পাটা তুলতে পারবে, বা পাটা উপরে তুলেন, হাঁটু ভাঁজ না করে পাটা উপরে তুলেন, উনি তুলতে পারবে, কিন্তু যখন এক্সামিনার রেজিস্ট্যান্স দিলে পারবে না। এই জিনিসটা যে আপনি নেক্সট ক্লাস আমরা বলতেছি, এটা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে হলো আমরা দেখি যে মুভমেন্ট এগেইনস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ সেখানে তাহলে 4 কখনই করবেন যে 3 আছে, এখন যার 3 নাই, যে সাইড টু সাইড মুভমেন্ট করতে পারে, যে পা তুলতে পারে না, তাকে যদি আপনি আসা 4 করা শুরু করেন, তাহলে এটা তো আপনি কিছুই পাবেন না। তাহলে এই জন্য আমাদেরকে 4 জানতে হবে। 4 আমরা কখন দেখি? এগেইনস্ট রেজিস্ট্যান্স আমরা দেখি। তাহলে এই 4-এর মধ্যে হলো আবার 5 হচ্ছিল নরমাল, 5 পাওয়ার হচ্ছে নরমাল। যখন একজন পেশেন্টের পাওয়ারটা নরমাল হবে, তখন 5 হবে, তখন সেটাকে আমরা নরমাল বলি। এই 5 না একটু, 4 নিয়ে একটু ঝামেলা আছে। 4-এর মধ্যে কেউ মাইনাস বলে, 4 বলে, 4 প্লাস বলে। মাইনাস হচ্ছে যখন পেশেন্ট 25% রেজিস্ট্যান্স দিবেন আপনি, এর এগেইনস্ট যদি পারে তখন 4 মাইনাস বলে। এটা আপনার বলবেন না, জানার জন্য বলতেছে। 4 হচ্ছে যখন 50% এর রেজিস্ট্যান্স দিলে সে পারবে, তখন 4। আর 4 প্লাস হচ্ছে যখন 70% আপনি রেজিস্ট্যান্স দিবেন, তার এগেইনস্টে যদি পারে। আর যদি 100% রেজিস্ট্যান্স এগেইনস্টে পারে, তখন তার মাসেল তার পার হয়ে যাবে 5। এটার জন্য 5 আর 4 পার্থক্য করার জন্য এই জিনিসটা বললাম। তাহলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, আমাদের নরমাল মাসেল পাওয়ার হচ্ছে 5। এখন তাহলে এই যে দেখেন শূন্য, শূন্য মানে নো মুভমেন্ট, এই যে গেট 0, কোনো মুভমেন্ট হচ্ছে না। এখন 1, 1 হচ্ছে যে আমি আঙ্গুল নাড়াতে বলবো, আমার ভাষা হচ্ছে যে আঙ্গুলটা নাড়ান। যখন আঙ্গুল নাড়াতে পারবে তখন হচ্ছে গ্রেড 1। যখন এই যে দেখেন সাইড টু সাইড মুভমেন্ট, অর্থাৎ পেশেন্টের তো এরকম পা লাগানো আছে, পেশেন্টের পাটা এখানে নিয়ে যেতে বলবে, বলছে পাটা আপনি ফাঁক করে এখানে নিয়ে যান, অথবা পাটা এখান থেকে এখানে আনতে বলেন, তখন আমরা বলবো হচ্ছে হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট পসিবল হবে। তখন আমরা বলবো কি, এটা হচ্ছে পেশেন্টের সাইড টু সাইড মুভমেন্ট ইজ পসিবল, তখন হচ্ছিল মাসেল পাওয়ার হচ্ছে গ্রেড। তারপরে 3 নম্বর হচ্ছে পেশেন্ট এগেনস্ট মুভমেন্ট বলতে বলবো। এগেনস্ট মুভমেন্ট হচ্ছে যে আমরা যখন এগেনস্ট গ্র্যাভিটিতে নিতে পারবো, যখন সে দেখবে যে পাটা উপরে তুলতে পারবে গ্র্যাভিটির এগেন্সটে, তখন সেটা হচ্ছে হলো আমরা বলবো যে এগেনস্ট মাসেল পাওয়ার 3। আর মাসেল পাওয়ার 4 তো যে দেখলাম যে আমি রেজিস্ট্যান্স দেবো তার এগেনস্টে যদি পারে। আর এখানে দৌড়ানো দিয়ে বোঝানো হচ্ছে যখন মাসেল পাওয়ার এগেনস্ট রেজিস্ট্যান্স পসিবল, দেন ইট ইজ মাসেল 5। তাহলে এখন দেখেন আমরা চলে যাই। তাহলে আমরা ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে মানে প্রথমে পছন্দ, যখন আমি একটা পেশেন্টের মাসেল পাওয়ার দেখবো, এই মাসেল পাওয়ার দেখাকে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে রুগীকে বলতে হবে যে তার মাসেল পাওয়ার 3 না 3-এর বেশি, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। কারণ 3-এর বেশি হলে এক ধরনের ওই যে আমাদের এগেইনস্ট রেজিস্ট্যান্স দেখতে হবে। 3-এর যদি কম হয় তাহলে তো রেজিস্ট্যান্স এগেইনস্ট দেখে লাভ নাই। তাহলে ফার্স্ট আমি দেখবো যে পেশেন্টের মাসেল পাওয়ার 3 অর লেস। এটা দেখার জন্য প্রথমে আমি রুগীকে বলবো যে ask the patient to lift his right leg keeping the knee extended or without bending the knee। অর্থাৎ আপনি রুগীকে বলবেন যে আপনি আপনার এই পাটা সোজা করে, হাঁটু না ভেঙে সোজা করে উপরে তুলেন। তাই এই কথাটা বলতে হবে না, রুগী তো হাঁটু ভাঁজ করে তুলবে। বলবেন যে আপনার পাটা সোজা করে উপরে তুলবেন, হাঁটু ভাঁজ করবেন না। তাহলে এটা এইভাবে আমরা দেখবো, যদি এটা পারে তাহলে তার মাসেল পাওয়ার কত? 3। আর যদি না পারে মাসেল পাওয়ার ইজ লেস দেন 3। তাহলে এটার উপর ভিত্তি করে মুভমেন্ট আমরা কিভাবে দেখবো, এটা চেঞ্জ হয়ে যাবে পেশেন্ট টু পেশেন্ট। আবার ওই লেফট লেগের ক্ষেত্রেও আমরা লিম্বের ক্ষেত্রে একই কথা বলবো। এখন তাহলে দেখেন আমরা দেখতেছি, এখন আমরা যে দেখবো যদি কারো মাসেল পাওয়ার, এই পেশেন্টের মাসেল পাওয়ার হচ্ছে 3-এর বেশি, তাহলে আমরা তখন 3-এর বেশি হয়, তাই এটা 4 না 5, এটা আমরা দেখার জন্য আমরা জয়েন্টের মুভমেন্ট এগেইনস্ট মুভমেন্টের রেজিস্ট্যান্স দেখবো। আমাদের জয়েন্ট আছে এখানে 3টা, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, আর হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে আমরা 4-2-4 দেখবো। 4-2-4 আপনারা তো দেখছেন যে ফুটবল যখন খেলে তখন কোচেরা কিন্তু এভাবে খেলোয়াড় যারা 4-3-3, 4-2-2 বা এরকম 5-2-2 এভাবে করে। তো আমরা এখানে যেটা সাজাবো সেটা হচ্ছে হলো আমরা দেখবো হচ্ছে 4-2-2, অর্থাৎ হিপের 4টা মুভমেন্ট, নিয়ের 2টা মুভমেন্ট থাকবে, এবং অ্যাঙ্কেলের 4টা মুভমেন্ট। এই 10টা মুভমেন্ট আমাদেরকে দেখতে হবে। তাহলে চলেন আমরা চলে যাই।
ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন। হিপের মুভমেন্ট হচ্ছে চারটা, একটা হচ্ছে ফ্লেকশন, একটা হচ্ছে এক্সটেনশন, একটা হচ্ছে অ্যাবডাকশন, একটা হচ্ছে অ্যাডাকশন। তাহলে এই যে দেখতেছেন আমরা হিপের হিপ জয়েন্টের মুভমেন্ট কি, তাহলে এটা হচ্ছে ফ্লেকশন, এটা হচ্ছে এক্সটেনশন। অর্থাৎ হিপ যদি আপনি উপরের দিকে নেন তাহলে অবস্থায় তাহলে হচ্ছে ফ্লেকশন, বা যে দাঁড়ানো অবস্থায় সামনের দিকে গেলে ফ্লেকশন, আর পিছনের দিকে গেলে হচ্ছে এক্সটেনশন। আর অ্যাবডাকশন এবং অ্যাডাকশন, অ্যাডাকশন মানে হচ্ছে যোগ করা, অ্যাবডাকশন মানে হচ্ছে বিয়োগ করা। তার মানে হিপ যদি আপনার এই যে লিম্বটা যদি আপনার মিড লাইন থেকে দূরে সরে যায় তাহলে হবে অ্যাবডাকশন, আর যখন মিড লাইনের দিকে আসবে তখন হচ্ছে অ্যাডাকশন। এই চারটা মুভমেন্ট। হ্যাঁ, হিপ যখন আমরা ফ্লেকশন করব তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, এইভাবে দুইটা হাত আমরা হিপের থাইয়ের উপর দিয়ে বলবো যে আপনি পা দুটো উপরে তুলেন। হ্যাঁ, হাঁটু ভাঁজ না করে পাটা কি করব, উপরে তুলতে বলবো। হ্যাঁ, অনেকে আবার নি জয়েন্টের উপরে দেয়, একই কথা, আপনি নি জয়েন্টের উপরে দিতে পারেন অথবা থাইয়ের উপরে দিয়ে বলতে পারেন যে আপনি পা দুটো উপরের দিকে তুলেন। তাহলে আপনি নিচের দিকে প্রেসার দিতেছেন, পেশেন্ট উপরের দিকে তোলার চেষ্টা করতেছে, অর্থাৎ আপনি মুভমেন্টটা আমরা দেখি এগেনস্ট রেজিস্ট্যান্স, উনি যে মুভমেন্ট করবে তার এগেনস্ট আপনি রেজিস্ট্যান্স দিবেন। ঠিক আছে, আর এক্সটেনশন দেখার জন্য হচ্ছে আমরা কি করব, আমরা পেশেন্টের ঠিক থাইয়ের নিচে আমরা হাত দুটা রাখবো, বলবো যে আমার পায়ের উপরে চাপ দেন, কারণ এখানে পেশেন্ট তো শুয়ে থাকবে, এটা তো আর আপনি পিছনের দিকে পা নিতে পারবেন না। আপনি বলবেন যে আপনার আমার হাতের উপরে আপনার পা দিয়ে চাপ দেন বা থাই দিয়ে চাপ দেন, তখন চাপ দিয়ে যে মুভমেন্টটা হবে সেটা হচ্ছে এক্সটেনশন। এগুলো আপনাকে খুব সুন্দর করে জানতে হবে বিইং এ এমবিবিএস স্টুডেন্ট। এই এখানে আমি একটু জুম করে দেখলাম। আর এখন হচ্ছে হলো অ্যাবডাকশন এবং অ্যাডাকশন। ঠিক আছে, তাই অ্যাডাকশন হচ্ছে হলো যোগ করা আর অ্যাবডাকশন হচ্ছে হলো বের করা। ঠিক আছে, এটা মানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমি বলি আপনাকে। এইটা হবে হচ্ছে হলো আপনার অ্যাবডাকশন, অ্যাবডাকশনটা এই পাশে আসবে, অ্যাডাকশনেরটা চলে যাবে এই পাশে। অ্যাবডাকশন হলে আমরা কি বলবো, অ্যাবডাকশন যখন হবে তখন বলবো যে অ্যাবডাকশন যে আমাদের আপনার ভিতরের দিকে আপনার যখন আপনি অ্যাবডাকশন বলবেন তখন এই ছবিটা এটার সাথে দেখেন। হ্যাঁ, যখন অ্যাবডাকশন হবে তখন আমি ভিতরের দিকে আমি দুইটা হাত রাখবো, বলবো যে আপনার পা দুটো একসাথে করেন, অর্থাৎ আমার হাতের উপর চাপ দেন বা একসাথে করেন, আপনি অপোজিট এগেনস্ট আপনি রেজিস্ট্যান্স দিবেন যাতে উনি পা দুটো একসাথে না করতে পারে। আর যখন আপনি অ্যাবডাকশন দেখবেন, এটা যে এটা পড়েন, অ্যাবডাকশন যখন দেখবেন তখন আপনি বাইরের দিকে দুইটা হাত দিবেন, দিয়ে বলবেন যে আপনার পা দুটো ফাঁক করেন বা পা দুটো এপার্ট করেন, আপনি চেষ্টা করবেন ওনার পা দুটো একসাথে জোড়া দেওয়ার জন্য। হ্যাঁ, এই হচ্ছে হলো অ্যাবডাকশন অ্যাডাকশন। তাহলে এই মুভমেন্ট হচ্ছে এই চারটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমরা দেখি কি অ্যাডাকশন দেখার জন্য, আর এটা হলো অ্যাবডাকশন দেখার জন্য। তাহলে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স মুভমেন্ট দেখি তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্লেকশন। আর যখন আমরা নিচে দিয়ে দেখব তখন হচ্ছে হলো এক্সটেনশন। তারপরে যদি এটা যদি আমরা দেখতেছি এটা হচ্ছে হলো আপনার অ্যাবডাকশন, এই যে বাইরের দিকে আপনার হাত থাকবে, হাত যখন ভিতরের দিকে থাকবে আর আপনাকে যখন ভিতরের দিকে চাপ দিতে বলবেন তখন সেটা হচ্ছে অ্যাডাকশন। এই চারটা হিপের মুভমেন্ট আমাকে জানতে হবে। তারপর আমরা চলে যাই মুভমেন্ট অফ দা নি জয়েন্ট। হ্যাঁ, মুভমেন্ট অফ দা নি জয়েন্টের মধ্যে তাহলে এখন দেখেন নি জয়েন্টের দুইটা মুভমেন্ট আছে, একটা হচ্ছে ফ্লেক্স, একটা হচ্ছে এক্সটেনশন। ফ্লেক্স হচ্ছে হাঁটু ভাঁজ করাকে ফ্লেক্স বলবো, আর হাঁটু যখন সোজা করবে সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে নি জয়েন্টের মুভমেন্ট হচ্ছে হলো খুব সহজ জিনিস। পেশেন্ট সেমি ফ্লেক্স অবস্থায় থাকবে, নিটা থাকবে 90 ডিগ্রি বা সেমি ফ্লেক্স অবস্থায়। আপনি দুইটা মুভমেন্টই একসাথে দেখে ফেলবো। আমি জাস্ট হাতটাকে এভাবে পেশেন্টের যে নি মিড লেগ আছে এভাবে ধরবো, একবার পুল করতে বলবো রুগীকে, একবার পুশ করতে বলবো রুগীকে, বলবো যে আপনি হাঁটু ভাঁজ করেন। যখন সে হাঁটু ভাঁজ করতে চেষ্টা করবে তখন আমি তাকে হাঁটু টান দিয়ে ধরে রাখবো যাতে সে হাঁটু ভাঁজ না করতে পারে, অর্থাৎ সে যে মুভমেন্টটা করবে আমি তার অপোজিটে রেজিস্ট্যান্স দিব, অপোজিটটা মুভমেন্টটা করার চেষ্টা করব। তাহলে এটাকে বলে পুল এন্ড পুশ। রুগী যখন পুল করবে তখন আপনিও পুল করবেন, মানে সে পুল করে হাঁটু ভাঁজ করার চেষ্টা করতেছে, আপনিও কি করবেন, হাঁটু দুইটা ধরে রাখার চেষ্টা করবেন। তারপর বলে না পাটা সোজা করেন, তখন পা সোজা করবে তখন আপনাকে কি করতে হবে, পুশ করতে হবে, কারণ সে তো পা সোজা করার চেষ্টা করতেছে, আপনি ধাক্কা দিয়ে চেষ্টা করবেন পা গুলো যাতে ফ্লেক্স থাকে। এটা সহজ হচ্ছে পুল এন্ড পুশ। ঠিক আছে, তাহলে আমরা এই হচ্ছিল আমাদের নি মুভমেন্ট। তাহলে চারটা হিপের মুভমেন্ট গেল, চারটা নিয়ের মুভমেন্ট গেল। হ্যাঁ, এই তারপরে এখন অ্যাঙ্কেল জয়েন্ট। অ্যাঙ্কেল জয়েন্টে আবার চারটা, আমি বলছিলাম 4-2-4, ওই যে যেটা ফুটবল খেলায় কোচেরা খেলায় সেভাবে আমরা খেলি।
প্লান্টার ফ্লেকশন, ডর্সিফ্লেকশন, ইনভার্সন, ইভার্সন, এই চারটা মুভমেন্ট আছে। চারটা মুভমেন্ট আমাকে বুঝতে হবে। আমাকে চারটা মুভমেন্ট বুঝতে হলে এখানে দেখানো হয়েছে যে একটা মানে আপনার অ্যাঙ্কেলটাকে একটা মানে ইয়ের সাথে মানে কাঠি দিয়ে ঝুলানো আছে, তাহলে এটা উপরের দিকেও যাইতে পারে আবার নিচের দিকেও যাইতে পারে, এটা কল কবজার মতো। তাহলে এটা এখানে কিন্তু দুইটাই ফ্লেকশন, এটা আসলে উপরের দিকে হচ্ছে ফ্লেকশন, নিচের দিকে যেটা হয় সেটা হচ্ছে এক্সটেনশন। কিন্তু আমরা কি বলি, আমরা দুইটাকে ফ্লেকশন বলি। যেটাকে অ্যাকচুয়ালি ফ্লেকশন যেটা সেটা হচ্ছিল ডর্সিফ্লেকশন বলি, যেহেতু এটা ডর্সি সারফেস, ডর্সাল সারফেস, আর এটা যেহেতু প্লান্টার সারফেস এর নিচের দিকে যে এক্সটেনশন যেটা সেটাকে বলি প্লান্টার ফ্লেকশন। সেটা কিন্তু এক্সটেনশন, আসলে সেটাকে প্লান্টার ফ্লেকশন বলা হয়। তাহলে যেটা ফ্লেকশন সেটা হলো ডর্সিফ্লেকশন, আর যেটা ছিল এক্সটেনশন সেটার নাম হয় প্লান্টার এক্সটেনশন। তাহলে একটা মুভমেন্ট হবে আপওয়ার্ডস, একটা মুভমেন্ট হবে ডাউনওয়ার্ডস, আরেকটা হচ্ছে সাইড টু সাইড মুভমেন্ট। তাহলে এটা যদি মিড লাইন থাকে, একবার হচ্ছে যে এই পেশেন্টের যে সোল অফ দা ফুট আছে এটা একবার পেশেন্টকে শো করতে হবে যে আপনি আপনার যে পায়ের তালুটা আছে এটা একবার মিডিয়ালি শো করবেন, একবার ল্যাটারালি শো করবেন। অর্থাৎ যদি সে এই পাটা যদি এদিকে ভাঁজ করে, যেদিকে আপনার পা সোল অফ দা ফুটটা থাকবে ভিতরের দিকে বা পাটা ইয়া করবে, কাত করবে, তখন সেটা হবে ইভার্সন। ঠিক আছে, ইনভার্সন মানে হচ্ছে তাহলে সোলের ফেসটা থাকবে হচ্ছে টুয়ার্ডস দা মিড লাইন বা ভিতরের দিকে, আর সোলের ফিট অফ দা সোলটা যে ফিটে যদি সোলটা যখন বাইরের দিকে থাকবে তখন হচ্ছে ইভার্সন। এগুলো হচ্ছে ইনভার্সন এবং ইভার্সন। তাহলে আসেন আমরা দেখি পেশেন্টের যে আমরা প্লান্টার যখন ফ্লেকশন করব, যখন ডর্সিফ্লেকশন করব তখন আমি এভাবে হাত থেকে বলবো যে আপনি আমার হাতের উপর চাপ দেন বা সামনের দিকে পাটা বাঁকান, এটা বলতে পারবেন, ফরওয়ার্ড বলবেন, অথবা আপনার হাতে পুশ করতে বলবেন যে আমার হাতের উপর চাপ দেন। আমরা এক কথায় বলি যে আমার হাতের উপর চাপ দেন, তখন সে কি করে, ডর্সিফ্লেকশন করার চেষ্টা করে। আর প্লান্টার ফ্লেকশন করার সময় আমরা হাতটা থেকে নিয়ে যাই কোথায়, সোল অফ দা ফুটে নিয়ে বলি যে আমার হাতের উপর চাপ দেন, আমার হাতের উপর চাপ দেন, অথবা আপনি ডাউনওয়ার্ড অথবা যেটা বলেন। হ্যাঁ, এটা তখন আমরা কি দেখি, প্লান্টার ফ্লেকশন দেখি। তাহলে ফ্লেকশন চলে গেল, ডর্সিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন, এইটা আমরা চলে গেল। এরপরে আমরা যাব কোথায়, এরপরে আমরা এটা তো সরি ডর্সিফ্লেকশন দুইবার দেখানো হচ্ছে মনে হয়, দুইটা হয়ে গেছে। আচ্ছা, এটাও প্লান্টার ফ্লেকশন দুইবার হয়ে গেছে স্লাইডটা, সরি। এখন আসেন যদি আমরা যাই এখন ইনভার্সন এবং ইভার্সন, ইনভার্সন এন্ড ইভার্সন। ইনভার্সন যখন পেশেন্টকে বলতে হবে তখন পেশেন্টকে যে দেখেন আমার হাত দুইটা থাকবে কি ভিতরের দিকে, বলবো যে আমার পেশেন্টকে বলবো যে আপনি আমার হাতের উপর চাপ দেন। এই হাতের উপর চাপ দিতে গেলে কি করতে হবে, তার পাটা কি করতে হবে, ইনভার্টেড করতে হবে, ইনওয়ার্ড মুভমেন্ট করতে হবে, এটা হচ্ছে ইনভার্সন। আর ইভার্সন হইতে হলে আপনি হাত দুটা বাইরের দিকে রাখবেন, রেখে বলবেন যে কি আপনি আমার হাতের দিকে চাপ দেন। তাহলে ইনভার্সন ইভার্সন দুইটাই দেখা হয়ে গেল। ইনভার্সন এভাবে দেখি, ইভার্সন এইভাবে দেখি। তাহলে মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এখানে আপনাকে মুভমেন্ট দেখতেই হবে। তাহলে এই যে এক্সটেনশন চারটা একসাথে দিতেছে, এটা হইতেছে, এটা সরি ভুলে গেছে, ওইটা হচ্ছে ডসি, এটা হবে ফ্লেকশন, নিচেরটা হবে এক্সটেনশন। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইনভার্সন, আর এটা হচ্ছে হলো ইভার্সন। if the patient is, এখন দেখা গেল যে আপনার যে রোগীটা আছে সেই রোগীটা আনএবল টু লিফট আপ লেগ, মানে পা উঠাতে পারছে না, মানে তাহলে মাসেল পাওয়ার লেস দেন 3। যদি আপনি একটা রোগীকে বলেন যে এই জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে মাসেল পাওয়ার দেখার আগে যে এটা কি 3 এর বেশি না 3 এর কম। যদি মাসেল পাওয়ার মোর দেন 3 হয়, অর্থাৎ পেশেন্ট ক্যান এবল টু লিফট up his leg by lower limb extending the knee, then it is muscle power is more than 3. Then we will see the muscle power 4। এই যে চারটা আমরা 10টা মুভমেন্ট, যে 10টা মুভমেন্ট দেখবো। যদি দেখা যাচ্ছে না পেশেন্ট মানে তুলতে পারতেছে না বা মাসেল পাওয়ার খুবই উইক, সে তোলার চেষ্টা করতেছে তুলতে পারতেছে না, তখন মনে রাখতে হবে যে এই পেশেন্টের মাসেল পাওয়ার হচ্ছে লেস দেন 3। তখন এটা 2ও হতে পারে, 1ও হতে পারে, আবার 0 হতে পারে। তাহলে আমরা তখন মাসেল যখন দেখব তখন কিন্তু আমরা নিচের দিকে দেখবো। তাহলে দেখেন আমরা পেশেন্টকে বললাম যে প্লিজ এক্সটেন্ড ইউর লিফট আপ ইউর লোয়ার লিম্ব এক্সটেন্ডিং ইউর নি, তখন রুগী পারতেছে না, রুগীকে আমি বলার পরে রুগী সেম কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এই ক্ষেত্রে আমি প্রথমে দেখবো যে মাসেল পাওয়ার তাহলে 3 তো না, লেস দেন 3, এটা 2 কিনা। এই 2 কিভাবে দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে পেশেন্টের একটা বলতে হবে যে আপনার পাটা সরান, বাইরের দিকে নেন, অথবা আপনি নিজ এক হাতে বাইরের দিকে নিয়ে নেবেন, তাকে বলবেন যে আপনার পাটা এই পার সাথে লাগান। ঠিক আছে, দুইটা করতে পারি। যে রুগী শুয়ে থাকলো বললাম যে আপনার পা দুইটা এ পার্ট করেন, মানে পা দুইটা ভাগ করেন বা সরান।
অথবা আপনি এক হাত দিয়ে পাটা একটু দূরে সরাই দিয়ে বলবেন যে এই পাটা ওই পার সাথে লাগান। তাহলে আপনি যদি মুভমেন্ট, তাহলে সাইড টু সাইড মুভমেন্ট আছে কিনা সেটা আমরা দেখবো। তাই আমি সেক্ষেত্রে কি করলাম, পেশেন্টের যে পাটা এই পা থেকে দূরে সরাই দিলাম, সরাই দেওয়ার পরে বললাম যে পাটা এই পার সাথে লাগান, তাই লাগাইতে পারতেছে, একসাথে আনতে পারছে, ক্লোজ করতে পারলো, তাহলে তাহলে কি হইতে পারলো, তাহলে সাইড টু সাইড মুভমেন্ট ইজ পসিবল। যদি এটা সে করতে না পারতো তাহলে তার মাসেল পাওয়ার কত 2 না লেস দেন 2, তখন দেখতে হবে এটা 1 কিনা, 0 না 1 সেটা দেখার জন্য আমরা কি করব, ওই যে প্রথমেই যে বললাম যে তখন বলবো, আমরা বলবো যে মুভমেন্টটা আপনি নখটাকে বলবো নাড়ান, আপনার আঙ্গুলটা নাড়ান, আমরা বলবো যে আপনার যে গেট থ্রো আছে সেটা নাড়ান। যদি নাড়াইতে পারে তাহলে মাসেল পাওয়ার কি হবে, মাসেল পাওয়ার হবে 1, আর যদি সেটাও নাড়াইতে না পারে তখন মাসেল পাওয়ার হবে 0। তাহলে দেখেন মাসেল পাওয়ারে কিন্তু অনেক সময় লাগে, তাহলে পেশেন্ট এরকম ছিল, তখন আমি বললাম যে প্লিজ আপনার পায়ের নখ গুলো বা বুড়ো আঙ্গুল গুলো নাড়াচাড়া করেন, এই যে নাড়াচাড়া করতে পারতেছে, তাহলে তার মাসেল পাওয়ার 1। যদি না পারতো তাহলে তার মাসেল পাওয়ার কত থাকতো, তার মাসেল পাওয়ার থাকতো 0। এখানে একটু খেয়াল করলে বোঝা কঠিন হবে আপনাদের জন্য, দেখেন এখানে কিন্তু সে শক্তি দিয়ে পারতেছে, এখানে দেখবেন যে পারতেছে না। আবার একটু আমরা চলে যাই, এটা চাপ দেন, খেয়াল করলে দেখবেন যে এইখানে যে জিনিসটা এখানে আছে, চাপ সে দিবেন। আমি যখন এখানে দিব প্রেসার দিব, সে আঙ্গুল বাঁকা করে আমার এখানে হাতে প্রেসার দিতেছে, তা এই যখন এখানে দিতেছে সে চাপ দিতে, সেই আঙ্গুলটা কিন্তু উল্টা দেবে যাচ্ছে, এটা সে চাপ আসে দেন, আমার উপরের দিকে আনতে পারতেছে না। হ্যাঁ, এখানে এখানে চাপ দিয়ে এই আঙ্গুলগুলো দিয়ে ফ্লেকশন এখন আছে, পায়ের পাতা দিয়ে চাপ দেন, তখন আপনি ফ্লেকশন করতে যাবেন, ডোর্সিফ্লেকশন তখন হচ্ছে না। হ্যাঁ, উপরের আবার দিকে চাপ এখানে দেন। এখানে চাপ দিতে পারতেছে, আচ্ছা, এই এদিকে এদিকে চাপ উপরে, দেন, তার হয়তো মানে এর দেখাচ্ছে আর পেশেন্টের না যেটা পারা আছে দেখাচ্ছে, যে এদিকে চাপ দেন। ডোর্সিফ্লেকশন চলে গেছে এবং থাম্বের মুভমেন্ট নাই, তাহলে এখানে তার মাসেল পাওয়ার প্রায় ধরতে গেলে হচ্ছে 0। এখন আমাদেরকে দেখতে হবে যে এটা আমরা দেখবো এখন জার্ক। আমরা জার্ক দেখবো। এখন যে জার্কটা দেখবো আমরা অ্যাঙ্কেল জার্ক এবং নি জার্ক। জার্ক দেখতে কতগুলো জিনিস অবশ্যই আপনাকে জানতে হবে, জার্ক কি, জার্কের অ্যাফারেন্ট পাথওয়ে কি, ইফারেন্ট পাথওয়ে কি, সেন্টার কি, জার্কে কোন টেন্ডনে করি, কোন মাসেলে করি, এটা রুট ভ্যালু কত, ঠিক আছে। তো এগুলো আমরা আজকে আলাপ করব না, এগুলো আমরা যদি নেক্সট ক্লাস নেই, যে থিওরিটিক্যাল কথাবার্তা, আজকে আমরা শুধু দেখাবো, যেহেতু বলছি যে আজকের ক্লাসটা শুধুমাত্র এক্সামিনেশন বেস, এক্সামিনেশন গুলো আমি দেখাবো। এটা দেখাতে দেখাতে আমার 2 ঘন্টা সময় চলে যাবে সেন্সরি সহ, ঠিক আছে। তাহলে আমি যখন যাব, তাহলে দেখেন আমরা প্রথমে দেখি কি নি জার্ক দেখি, ঠিক আছে। নি জার্ক দেখার জন্য তো আমাদের নি জার্ককে আমরা যেটা দেখবো, যে নি জার্ক দেখার জন্য কতগুলো ক্রাইটেরিয়া আছে, পেশেন্টকে আমাকে এক্সপোজ করতে হবে, শুয়ে থাকতে হবে, শোয়ানো অবস্থায় দেখি, সাধারণত বসানো অবস্থায় দেখা যায় না তা না, দেখা যায়, কিন্তু আমরা আইডিয়ালি যখন এক্সামিনেশন করব এই পেশেন্টকে আমরা শোয়ানো অবস্থায় করব। এবং পেশেন্টের কিন্তু আপার যে থাই থাই আছে, থাইয়ের আপনি মিড থাই পর্যন্ত এক্সপোজ করতে হবে, কারণ আপনি তো ট্যাপ করবেন প্যাটেলার টেন্ডনে, কিন্তু আপনার চোখ থাকবে থাই মাসেলে। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আপার ইয়েতে থাকতে হবে। তারপরে কিপ দা পেশেন্ট, আপনার এগুলো আমরা পরে বলতেছি, এগুলো বলার চাইতে আপনার দেখাই দেওয়া যায় ভালো। দেখেন এই হচ্ছিল আমাদের পেশেন্টকে যখন আমরা দেখবো, আমি যে মিড থাই পর্যন্ত এক্সপোজ করব, আমার একটা হাত সাধারণত আমরা পেশেন্টের হাতের নিচে দেই, ঠিক আছে, এই। আর আমাদের চোখটা থাকবে কোথায়, এই মাসেলে, কারণ আমি যখন ট্যাপ করব এখানে, কিন্তু আমি কন্ট্রাকশন দেখবো এখানে। তাহলে এই যে ফার্স্ট আপনাকে কি করতে হবে, এই টেন্ডনটাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি বুঝতে পারেন সরাসরি ট্যাপ করতে পারেন, আপনি যদি কনফিউজ থাকেন যে এটা কি প্যাটেলা কোনটা, প্যাটেলার টেন্ডন কোনটা, বা টিবিয়া টিউবারসিটি কোনটা, অনেক সময় যারা ফেটি থাকে, অবেস থাকে, বোঝা যায় না, সেক্ষেত্রে আপনি হাত দিয়ে টেন্ডন ফিল করে নিতে পারেন। আর যদি ওবিয়াস দেখা যায় বা আপনি কনফিডেন্ট এনাফ হন, তাহলে সরাসরি আপনি এটা করতে পারেন। মনে রাখতে হবে হ্যামার তো বিভিন্ন ধরনের হ্যামার আছে, তো আমরা যেটা কমন যে হ্যামার ব্যবহার করি, এটার মধ্যে দুইটা এন্ড থাকে, একটা থাকে পয়েন্টেড এন্ড, আরেকটা থাকে হইতেছে ব্লান্ট এন্ড। এই যে পয়েন্টেড এন্ডটা, এটা আমরা হলো নি জাগ দেখার জন্য ব্যবহার করব। আর এই অংশটা দেখবো আমরা অ্যাঙ্কেল জাগ দেখার জন্য। এটা সে দেখতেই হবে এমন কোনো কথা না, তো সাধারণত সবাই এটাই ব্যবহার করে। তাহলে এই যে দেখলেন আমি ট্যাপ করলাম, তাহলে ফার্স্টে যে আবার চলে যাই, প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে, এক্সপোজ করতে হবে, এদিকে এই এক্সপোজ করলাম, আমার চোখ থাকতে হবে এখানে। তারপরে আমি এখানে নিলাম, আমি টেন্ডনটাকে আইডেন্টিফাই করতে পারি, অথবা বোঝা গেলে আইডেন্টিফাই করার দরকার নেই, আমি আমাকে ট্যাপ করব। তারপরে এখানে কি করলাম, এই যে আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার সময় এখানে বলা হইতেছে, বলা হলো লুকিং। তাহলে আপনি কোথায় দেখতেছেন, আই ম্যান, মানে আমাকে বলা হয়েছে যে আপনি হোয়ার ইউ লুকিং এট এট, তুমি কোথায় তাকায় আছো। আসলে আমাদের কিন্তু যখন করব আমাকে তাকানোর কথা, যখন আমি ট্যাপটা করবো এখানে তাকাবো কিন্তু এখানে। তাহলে দেখেন এই আমি ট্যাপ করছি, এখানে তাকানোর কথা ছিল কোথায়, পরের তাতে এটা সংশোধন করা হয়েছে। দেখেন আমি এই পাশে যখন ট্যাপ করব, এটা আমার চোখটা থাকবে হচ্ছে
সামনে। এই তো এটা মনে রাখতে সবসময় আপনি যখন ট্যাপ করবেন আপনার চোখটা থায়ে থাকতে হবে, মানে আপনি ট্যাপ করতেছেন নিচে কিন্তু তাকাবেন উপরে। তাহলে এই যে হচ্ছে আপনাদের নিজাক চলে গেল। এখন নিজাক যদি আপনি অ্যাবসেন্ট বলেন, নিজাকের গ্রেডিং আছে 1+2+, এগুলো আমরা পরে পড়বো, 1+ কখন, 2+ কখন, এগুলো আমরা পরে থিওরিটিক্যাল আলোচনা করলে আমরা এটা পড়বো। তো একটা হচ্ছে যদি আপনি নিজাক অ্যাবসেন্ট হয় বা ইলিসিয়েট করতে পারেন, অ্যাবসেন্ট তো বলবেন যখন অ্যাবসেন্ট থাকে। এখন নিজাক যদি আপনি ইলিসিয়েট করতে না পারেন বা যদি ফেল টু ইলিসিয়েট, তখন আপনাকে তো বলতে হবে যে অ্যাবসেন্ট। কিন্তু অ্যাবসেন্ট বলার আগে একটা মেনুবার করি যেটাকে বলা হয় জ্যান্ডাসিক মেনুবার, ঠিক আছে? তা যখন আপনি দেখছেন যে এই জন্য প্রথম নিয়ম হচ্ছে যখন আপনি জাগটা করবেন, অনেক সময় রুগী হয় কি আপনি যে পেশেন্টটা জাগ করছেন তার আগে 5 জন এটা জাগ দেখে গেছে, তো রুগী তো বুঝছে যে এখানে ডাক্তার সাহেব এসে এটা বাড়ি দিবে, তো সে আগে থেকে মাসেল কন্ট্রাকশন করে রাখে। এই জন্য নিয়ম হচ্ছে যে যদিও এটা আপনার বইয়ের নিয়ম না, আপনি হচ্ছে রুগী কি কি করবেন, তার কনসেন্ট্রেশনটাকে ডিস্ট্রাক্ট করে ফেলবেন, তার অ্যাটেনশনটাকে অন্যদিকে নিয়ে যাবেন। যখন আপনি জাগটা জিজ্ঞেস করবেন তখন তো একটা কথাবার্তা বললেন যে বাবা আপনার নাম কি, বাড়ি কোথায়, ঠিক ওই সময় আপনি জাগটা দেখলেন, তাহলে তার পাটা কি থাকবে, রিল্যাক্স থাকবে, তাহলে আপনার জন্য কি হবে, জাগ দেখা সহজ হবে। আর সে যদি কন্ট্রাকশন করে রাখে তাহলে তো আপনি জাগটা পাবেন না। এই যে আপনি জাগটা পেলেন না বা জাগটা অ্যাবসেন্ট, এই দুইটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা একটা মেনু বার করি, সেটা হচ্ছে জ্যান্ডাসিক মেনু বার। এটা কখন করতে হয়, আপনি যখন একটা পেশেন্টের জাগ পাবেন না তখন আপনাকে দেখতে হবে এটা কি পেশেন্ট শক্ত করে কন্ট্রাকশন করে রাখছে নাকি আপনি সহজ নিজে পারছেন না, তখন তখন সেটার নাম হবে, তখনই আমরা জ্যান্ডাসিক ম্যানুভার বলি। তো জ্যান্ডাসিক ম্যানুভার হচ্ছে যখন আপনি এটা পায়ের ক্ষেত্রে একরকম, হাতের ক্ষেত্রে একরকম। যাই হোক, আমরা পায়ের ক্ষেত্রে তো পেশেন্টকে আমরা কি করব, এই দুইটা হাতকে ইন্টারলক করতে বলবো, ইন্টারলক করে বলবো আমি যখন 1 2 3 করব তখন আপনি এই দুইটা রাগ একটা একটার সাথে টান দিবেন। এটাই হচ্ছে হলো আপনার জ্যান্ডাসিক ম্যানুভার। তাহলে পেশেন্টের যে আমি ইন্টারলক করে টান বলবো, তাহলে আপনি এটা পেশেন্টকে ইনস্ট্রাকশন দিবেন যে আপনি দুইটা হাত এরকম একটার সাথে এরকম করেন। যখন আমি 1 2 3 বলবো, 3 বলার সাথে সাথে আপনি দুইটা হাত এভাবে টান দিবেন, মানে ইন্টারলকিং করবেন, ঠিক আছে? এটা কিন্তু বলতে হবে 1 2 প্রথম থেকে না, 1 2 3। আপনি করবেন কি, ওই যে যখন 1 2 3 যখন বলবে তখন উনি যখন এখানে টান দিবে সেই সময় আপনি একই সাথে 1 2 3 যখন বলবে উনিও এটাকে টান দিতে থাকবে, ইন্টারলকিং করবে, দুইটা হাতটাকে পুল করবে, আর আপনি কি করবেন ওই মুহূর্তে ট্যাপ করবেন, 3 বলার সময় উনিও টান দিবে হাতে আর আপনিও ট্যাপ করবেন। তাহলে 1 2 3, যখন 3 হবে সেও এখানে কন্ট্রাকশন করতেছে, তাহলে কি হবে, তার অ্যাটেনশনটা ডাইভার্সন হবে, এখানে তার চলে যাবে, ওইটা রিল্যাক্স হয়ে যাবে, তখন এখানে যদি জাগ থাকে তাহলে এটা আপনার কি হবে, ভিজিবল হবে। এটা হচ্ছে জ্যান্ডাসিক ম্যানুভার। তো 1 2, যখন 3 বলবে তখনই আমি তাকে করব, হিট করব, আর তখন ওই 3-এর সময় সে কি করবে, ইন্টারলকিং করবে। এই এটা জ্যান্ডাসিক ম্যানুভার আমরা এভাবে করি। যে দেখা গেছে যে জ্যান্ডাসিক ম্যানুভার করলে কতগুলো সুবিধা আছে, যে যে ভলেন্টারি আপার মোটর ইনারভেশন অফ দা আর্ম, যখন আপনি এখানে করতেছেন তখন ওই পায়ের এটা রিল্যাক্স, তাহলে সে ভলেন্টারি এটা কন্ট্রাকশন করে রাখতে পারবে না। যাই হোক, এগুলো আমাদের নাই। এখন আমরা চাইতেছি যে কি, আর যখন দেখলেন যে আপনার কতগুলো বলি যে অনেকে এই জিনিসগুলো দেখায় যে আপনি এভাবে একটা একটা লিম্ব দেখতে পারেন, অনেকে 2 লিম্ব একসাথে দেখতে পারে, সিঙ্গেল সিঙ্গেল লিম্ব দেখে, অনেকে আবার 2 লিম্ব একসাথে দেখতে পারে। হ্যাঁ, এই এবং অনেকে দেখা যাচ্ছে যে 2 লিম্ব একসাথে দেখতে পারে। এখন আমরা অ্যাঙ্কেল জার্কে চলে যাব। অ্যাঙ্কেল জার্ক চলে যাওয়ার আগে কতগুলো কথা বলি, যে সেটা হচ্ছে যে ধরেন একটা পেশেন্টের জ্যান্ডাসিক ম্যানুভার করতে চাচ্ছেন, দেখা গেল যে তার তো হেমিপেরিসিস, তার তো ডান পাও অবশ, ডান হাতও অবশ, তাহলে সেক্ষেত্রে তো আপনি ইন্টারলকিং করতে পারবে না। তো সেক্ষেত্রে যদি এরকম থাকে, হেমিপেরিসিস থাকে বা হাতেও যদি উইকনেস থাকে, তখন সেই ক্ষেত্রে জ্যান্ডাসিক ম্যানুভার করতে হয়, অথবা আপার লিম্বে যদি জ্যান্ডাসিক ম্যানুভার দেখতে হয় তখন আমরা বলি ক্লিনচিং অফ দ্য টিথ। তখন বলবো যে আমি যখন 1 2 3 বলবো তখন আপনি দাঁতে দাঁতে কামড় দিবেন, ক্লিনচিং অফ, তখন সে 1 2 3 বলে দাঁতে কামড় দিবে, ক্লিনচিং করবে, আপনি ওই সময় দেবেন। তো ওই জ্যান্ডাসিক ম্যানুভার আমরা ইন্টারলকিং করব যদি তার হাতের মাসেল পাওয়ার ওকে থাকে, আর তার যদি হাতের মাসেল পাওয়ার ওকে না থাকে, এবং যদি দেখা যায় যে না, যে ওই আপনার দেখা যাচ্ছে যে ওই উনি হেমিপেরিসিস আছে, তখন বা আপার লিম্বে যদি আমরা জাগ দেখি তখন আমাকে কি করতে হবে, আমাকে তখন ওই যে ক্লিনচিং অফ দ্য টিথ করতে হবে। এই এখন চলে যাচ্ছি, আমরা দেখবো নেক্সট যে জাগটা থাকবো সেটা হচ্ছে অ্যাঙ্কেল জাগ। ওইটা প্যাটেলার টেন্ডনে দেখি,
আর অ্যাঙ্কেল জ্যাকটা আমরা কোথায় দেখবো? অ্যাঙ্কেল জ্যাকটা আমরা দেখবো টেন্ডো অ্যাকাইলিস যেটা আছে। তাহলে পেশেন্ট লাইং পজিশনে থাকবে এবং পেশেন্টের আপ টু আপনার থাই মিড থাই পর্যন্ত আমাদের আগে থেকে এক্সপোজ করা আছে। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই পেশেন্টের যেটা আছে আমরা এই সময় এগুলো আমরা কথা বলার চেয়ে ছবিতে চলে যায়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এই হচ্ছে পেশেন্টের পজিশনটা থাকে, এটা বিভিন্ন পজিশনে দেখতে পারে। আমরা একটা হাত দিয়ে কি করব, আমি লেফট হাত দিয়ে পেশেন্টের যে ফিঙ্গারের যে এরিয়াটা থাকে আপার পোর্টটা এভাবে গ্রিপ করব। গ্রিপ করার পরে আমার মেনলি এটা হচ্ছে ট্যান্ডন অ্যাকালিস আছে। এই ট্যান্ডন যে অ্যাকালিস বা অ্যাকালিস ট্যান্ডন যেটা, এই যে ট্যান্ডনটা এটার উপরে আমি কি করব, এই যে যেটা ব্লান্ট ট্যান্ড দিয়ে এখানে আমি এখানে স্ট্রাইক করব। এখন যখন আমি স্ট্রাইক করব, স্ট্রাইক করার আগে কিন্তু দেখেন এই পাটা একটু খেয়াল করলে দেখবেন এটা কিন্তু একটু মানে মানে স্ট্রাইটেনিং না, এটা একটু মনে হয় যে কার্ভড হয়ে আছে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে যে হোল্ডার রাইট ফিট, লেফট হ্যান্ড দ্বারা হোল্ড করব। আর আমার যে রাইট হ্যান্ডে কি থাকবে, রাইট হ্যান্ডে থাকবে হ্যামারটা থাকবে। তাহলে এই এরকম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা স্ট্রেট না। তাহলে নেক্সট আমি যেটা কি করব, এই পেশেন্টের এটাকে আমি জাস্ট জেন্টেল এটা একটু পুশ করব। যদি পুশ করলে কি হবে, এইটার স্ট্রেটেনিং হবে। কারণ আপনি রিল্যাক্স অবস্থায় যদি করেন তাহলে সেটা কি হবে, জাগটা আসবে না। আবার যদি বেশি টাইট করে ফেলেন তাহলেও জাগটা আসতে হবে না। তাহলে আমি কি করব, আমি জাস্ট স্ট্রেটেনিং করব, নট টাইটেনিং। তাহলে আমি এখানে এই হাত দিয়ে এটা একটু সামনের দিকে পুশ করব। পুশ করার কারণে এটা কি হবে, এটা স্ট্রেটেনিং হবে। তাহলে আমি জাস্ট এটাকে হালকা পুশ করব, কিন্তু বেশি পুশ করে আবার শক্ত করে ফেলবো না, তাহলেও কিন্তু জাগ আসবে না। তাই দেখেন আগে ছিল কি কার্ভ ছিল, এখন একটু স্ট্রেট হয়েছে। এখন আমি এটা দিয়ে জাস্ট এই যে এটা তো এই পর্যন্ত কিন্তু আপনার মানে হার, এই জায়গায় জাস্ট এই জায়গায় আমি কি করব, স্ট্রাইক করব। স্ট্রাইক করলাম, এই যে একই কথা আমি এই পাশের ক্ষেত্রে এইভাবে করবো। আর কিন্তু আমার চোখটা থাকবে কোথায়, চোখ থাকবে যে কাফ মাসেলে। এটা বিভিন্ন ওইটা আমি যেভাবে সাধারণত আমরা করি, অনেকে আবার এক পায়ের উপর করতে পারে, এটা আপনি এগুলো মানে কোনোটাই ভুল না, কিন্তু কিন্তু ওইটা হচ্ছে খুব সহজ, এরকম আপনি করতে পারেন। অনেক আছে দুই পা একসাথে নিয়ে করে ফেলে এইভাবে, এটা অনেকে করতে পারে, সেটা আপনি করতে পারেন, এটা কোনো সমস্যা না। এখন দেখেন জার্ক এক্সারসাইজেশন, এক্সারসাইজের জার্ক কি, জার্ক অ্যাকশন কোথায় থাকে, এগুলো সব আমরা পরে পড়বো থিওরিটিক্যাল কথাবার্তা। আজকে থিওরিটিক্যাল কথাবার্তা রাখি না আজকে। তাও দেখেন এক্সারসাইজেশন জার্ক গুলো আমি দেখাচ্ছি কিরকম জার্ক। দেখেন দুই পায়ের জার্ক খেয়াল করে দেখলে বুঝবেন, দুইটাই বেশি এবং একটা অনেক বেশি। এই নিচে নামলে স্যার বললেন আমার ওদিকে যাইতে হবে। দেখছেন, এটা তো জার্ক বোঝা যাচ্ছে, দেখছেন জার্ক দিচ্ছি জার্ক। এই পায়ে ওই পায়ের জার্কটা খেয়াল করেন, এই যে এটা কথা দুইটার তুলনায় এটা অনেক বেশি এক্সারসাইজেড। হুম। এখন আমরা অ্যাঙ্কেল জার্ক দেখি। এখানে খুব একটা ভালো হইতেছে, অল্প ইলিসিয়েটেড। এই এটা দেখেন এখানে জায়গাটা ভালো বোঝা যাচ্ছে। এখন যেটা দেখবো এটা হচ্ছে ক্লোনাস। হ্যাঁ, ক্লোনাস আমরা আমরা সাধারণত জাগ এক্সারসাইজ থাকলে ক্লোনাস দেখি। তবে আপনি যখন পরীক্ষা করবেন দুইটাই দেখে যাবেন, আপনি মেথড ফলো করতে পারেন। এখানে কিছু কন্ট্রোভার্সিয়াল আছে, কেউ বলে জাগ এক্সারসাইজ থাকলে, সাধারণত জাগ এক্সারসাইজ থাকলে ক্লোনাস আসার কথা, কিন্তু আপনি যদি এজ এ মেডিকেল এমবিএস স্টুডেন্ট আপনি আপনার প্রসিডিউর ফলো করে যেতে পারেন। দুইটা ক্লোনাস দেখি, অ্যাঙ্কেল ক্লোনাস এবং প্যাটেলার ক্লোনাস দেখি। অ্যাঙ্কেল ক্লোনাসটা আসলে বেশি পাওয়া যায় যদি থাকে আপার মোটর টাইপ অফ লিশন থাকে। এই আচ্ছা, ক্লোনাস দেখার জন্য যে জিনিসটা বলতে হয়, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা চাইতে একসাথে আমি দেখাই দেই। প্রথমে কি থাকতে হবে, পেশেন্টকে মনে রাখতে হবে পেশেন্ট লাইং অবস্থাতে থাকতে। নিটা সাধারণত আমরা এটি কিভাবে থাকবে, নিটা থাকবে হচ্ছে 90 ডিগ্রি। পেশেন্টের যে হিলটা থাকবে এটা আপনার বেড থেকে উপরে থাকবে, এটা বেডটা টাচ করতে পারবে না। তাহলে এক হাত দিয়ে আপনি কি করবেন, এই যে নি জয়েন্টের নিচে এখানে আপনি এক হাত প্লেস করবেন, আর এক হাত দিয়ে এখানে আপনি রাখবেন। প্লেস করার পরে এখানে আপওয়ার্ড থাস্টিং মুভমেন্ট করবেন, উপরের দিকে ধাক্কা দিবেন। হ্যাঁ, তখন আপনি দেখবেন যে পেশেন্টের ক্লোনাস পাওয়া যায় কিনা। তাহলে যে আমরা এরকম করি,
এই তাহলে আমরা এখন চলে যাই, যেমন আমরা মুভমেন্ট হবে আপওয়ার্ডস, তাহলে আমরা দেখতেছি ক্লোনাস কখন বলবো, যখন তিনটার বেশি মুভমেন্ট হবে। তাহলে আমাদের এরকম কি হবে, ক্লোনাস যদি হয় তাহলে এইভাবে স্ট্রো এন্ড ফো মুভমেন্ট, মানে ডোসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন, ডোসিফ্লেকশন প্লান্টার, এইভাবে নড়তে থাকবে। তাহলে যে দেখেন আমরা প্রথমে পেশেন্টকে কি করলাম, এখানে আমি একটা জাস্ট নি জয়েন্টের নিচে আমি আমার এক হাত রাখলাম, আর এক হাতটা ঠিক এটা কি ফিঙ্গার গুলো ঠিক পিছনের দিকে চলে রাখলাম, আমার থামটা এখানে আছে। প্রথমে আমি এভাবে ধরবো, ধরার পরে যখন আমি ক্লোনাস দেখতে যাব তখন থামটাকে আমি ছড়াই ফেলবো, থামটা নাহলে তো সামনে এসে আপনার থামে এসে আপনার পেশেন্টের কি থাকবে, এই পাটা এসে বাড়ি খাবে। এর জন্য ধরবেন এইভাবে, পরে থামটা সরাই ফেলবেন, থামটা যাতে সামনে না থাকে এবং বেডে টাচ করতে পারবে না। যে পরে নেক্সট কি, আমি যে থামটা সরাই দিলাম, এরপরে আমি কি করব, আপওয়ার্ড ঠাস দিব বা ধাক্কা দিব বা ফ্লেক্স করব। এই জাস্ট পুশ আপওয়ার্ড এন্ড রিমুভ দ্য থাম। এই তখন ক্লোনার যদি হয় তাহলে এখানে আপনার পায়ে এসে দেখবেন যে বাড়ি খেতে থাকবে, আপনাকে ধাক্কা দিতে থাকবে। এটা হচ্ছে ক্লোনাস দেখার নিয়ম। লেফট হ্যান্ডের এটা হলো 1 2, যেটা বললাম থাম আমি ছড়াইলাম, 3 হচ্ছে হলো এই। মনে রাখতে হবে ক্লোনাস দেখার সময় অবশ্যই অবশ্যই আপনার হিলটা বেডের সাথে থাকতে পারবে না, বেড থেকে উপরে থাকবে, বেডের সাথে লাগানো অবস্থা থাকলে তো ক্লোনাস দেখতে পারবেন না। তাহলে আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন এই একটা পেশেন্ট, আর যে আমার পজিশন দেখেন, এখানে আমি ধরছি, এখানে ধরছি, আমার আঙ্গুলটা সামনে আছে, কিন্তু যখন আমি থাস্ট করব উপরে দিকে ধাক্কা দেবো, আমার আঙ্গুলটা আমি থামটা সরাই ফেলবো। এই দেখেন, দিস ইজ ক্লোনাস। তিনটার বেশি হইলে ক্লোনাস পাবে, কিন্তু এখানে তো মনে হয় কমপক্ষে 40 50 60 100টার মতো অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে। দিস ইজ হচ্ছে ক্লোনাস। তাহলে আরেকবার দেখি আমরা, এটা হচ্ছে ক্লোনাস। এটাও আরেকটা পেশেন্ট, এখানে ক্লোনাসটা দেখেন, উপরে নিলাম, ধরলাম, পজিশন করলাম, থামটা সরাই দিলাম, এখন আপার ঠাস দিব, ধাক্কা দিব, দেখেন এই আমার এই এই একটু সরাই নিলাম। এটা একবার দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার যে ইয়ে কোনাস, প্যাটেলার কোনাস। হ্যাঁ, এটা আমি একবার দেখাই দিলাম, এটা হচ্ছে দিস ইজ প্যাটেলার কোনাস। হ্যাঁ, এটা আছে, এটাও বলতে হবে, যেহেতু 3বারের বেশি হলে আমরা ক্লোনাস বলবো, তবে ওই ডান দিকে অনেক বেশি, বাম দিকে বাম দিকে বেশি, ডান দিকে কম। আশা করি কোনাস সম্বন্ধে আপনার আর ধারণা মানে ভুল হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে প্যাটেলার ক্লোনাস, তো আমি দেখাই দিছি কিভাবে দেখতে হয়, আগের ছবিতে এসে পড়ছে। এখানে আমরা যেটা করব, পেশেন্টকে লাইং পজিশন করব। আমি কি করব, অনেকে থাম অথবা শুধুমাত্র যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখে বা 4 ফিঙ্গার দিয়ে দেখে, ঠিক আছে। আপনি অথবা আপনি এই দুইটা যে গ্যাপ আছে সেটা দিয়েও ধাক্কা দিয়ে দেখতে পারেন। আইডিয়ালি হচ্ছিল থাম দিয়ে, থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে দেখো, ওখানে যেভাবে দেখালাম। এখানে নিয়ে আপনি সাধারণত কি করবেন, থাস্ট করবেন। থাস্ট করলে যদি ক্লোনাস থাকে, তাহলে ছবিতে দেখাচ্ছি, তাহলে ক্লোনাস পাওয়া যাবে। হ্যাঁ, এই এটা এরকম নিয়ে আপনি সাডেনলি এখানে থাস্ট করবেন, থাস্ট করে দেখবেন যদি ক্লোনাস থাকে, দেখবেন যে প্যাটেলা এভাবে কাঁপতে থাকবে। এই যে এটা দেখেন, এই প্যাটেলা কাঁপতেছে। এখন আসেন যেটা হচ্ছে প্লান্টার রিফ্লেক্স, যেটা আমরা দেখবো। হ্যাঁ, প্লান্টার যেটা আমরা দেখি। হ্যাঁ,
আচ্ছা, এখন আপনাকে যে সমস্ত আপনি যখন স্ট্রাইক করবো, আমরা যখন সোল অফ দা ফুটে যখন প্লান্টার আমরা রিফ্লেক্সটা দেখবো, এটার জন্য আমাদের একটা চাবি থাকবে এবং এই চাবিটা আপনাদের উচিত একটু মানে এটা শার্প যাতে কম থাকে, একটু ব্লান্ট এন্ড থাকে, এই জন্য আলাদা চাবি নেওয়া উচিত, অথবা সেই চাবির চোখা অংশটাকে আপনাকে শার্প এন্ডটাকে আপনাকে ব্লান্ট করে নিতে হবে। হ্যাঁ, এই যে নাহলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা দেখতে গিয়ে আমরা এত জোরে দেই যে পেশেন্ট উহ করে উঠে। অর্থাৎ পেশেন্ট যদি কখনো আপনার পরীক্ষা হলে পেশেন্টের মানে আপনি পেন দেন বা তাকে যদি মানে বিরক্ত করেন, তবে এটা আপনাকে নেগেটিভ হিসাবে স্যাররা এটাকে তখন ভালোভাবে দেখে না, মনে করে যে এই ছেলেটা কখনো পেশেন্টের গায়ে হাত দেয় নাই। তাহলে আমাদের একটা চাবি রাখবে, এই জন্য আমি প্রথমে দেখাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার লাইন অফ ডিমার্কেশন। আমরা নিচ থেকে শুরু করব, আপ টু সেকেন্ড টো পর্যন্ত আসবো। হ্যাঁ, গেট টু একটু আগে শেষে, এই হচ্ছে আমার লাইন। এই বরাবর আমরা চাবি দিয়ে আসতে থাকবো আনটিল আনটিল আমি কোনো যখন প্লান্টার রিফ্লেক্স যদি আমি না পাই, ঠিক আছে, সেটা এটা না হওয়া পর্যন্ত এটা হচ্ছে আমাকে এই লাইন বরাবর আসবো। ঠিক আছে, এটা একই জিনিস বারবার দেখানো হচ্ছে, একই জিনিস বারবার দেখানো হচ্ছে। দেখেন এখানে আসার পরে আমি রিফ্লেক্স পেয়ে গেছি, যেখানে এসে পেয়ে যাব সেখানে থেমে যাব। হ্যাঁ, তাহলে এই হচ্ছিল আমার। তাহলে দেখেন নরমাল কি হয়, আমাদের নরমাল যেটা টো হয় এটা ফ্লেকশন হবে, আমরা মেইনলি গেট টু ফ্লেকশন দেখি। তাহলে আর একটা হইতেছে তাকে অ্যাবনরমালি পজিটিভ বেবি নেগেটিভ সাইন কখন বলবো, এক্সটেনশন বলি। তাহলে এটা হচ্ছিল আমাদের যে প্ল্যান, যেটা বলা হয় যে ফ্লেকশন, আর এটাকে যেটা বলা হয় যে এক্সটেনশন। যেটা আমার উপরের দিকে যদি হয়, আপনার থামটা যদি উপরের দিকে বাঁকা হয় এটাকে এক্সটেনশন, এখানে হলে বলবে ফ্লেকশন। তাহলে নর্মাল টো ফ্লেকশন হবে। আর যদি বেবিনস্কি সাইন বা আপার মোটর নিউরনের ফিচার থাকে তখন তাহলে আমরা এক্সটেনশন পাবো। এটা ফার্স্ট স্টেপ হচ্ছে পেশেন্ট লাইং থাকবে, আউট স্ট্রেচিং হ্যান্ড থাকবে, টেলটা পেশেন্ট প্রথম কে রোগীকে বলতে হবে যে আপনি আপনার পায়ে এই চাবি দিয়ে একটু খোঁচা দেবো, আপনি কোনো ব্যথা পাবেন না, তাকে ইনস্ট্রাকশন দেয়া দিতে হবে। তারপরে পেশেন্টদের যে স্ট্রোক দ্য পেশেন্ট সোল উইথ এ ব্লান্ট অবজেক্ট লাইক কি, অথবা অনেক অরেঞ্জ স্টিক থাকলে, যেটা আগের দিনে হ্যামার সেল এগুলো ওখানে পাওয়া যায় না, অ্যালং দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য সোল অফ দ্য ফুট টুয়ার্ডস দ্য লিটল টো আপ টু সেকেন্ড টো পর্যন্ত আসবো। তাহলে এই যে আমি এখান থেকে পেশেন্টের শুরু করে এই পর্যন্ত আসবো আনটিল আমি এখানে আসার পরে দেখেন এটা ফ্ল্যাকশন হয়ে গেছে। এই এখান থেকে শুরু করব, যেখানে পায়ে যাব ফ্ল্যাকশন সেখানে আমি থেমে যাব, অথবা এক্সটেনশন হয়ে গেলে আমি থেমে যাব। এই আর যদি যদি পেশেন্টের ইফ দেয়ার ইজ নো রেসপন্স দ্য স্ট্রোক ক্যান বি কন্টিনিউ অ্যালং দ্য বল অফ দ্য সেকেন্ড টো বা বিগ টো পর্যন্ত আসতে পারেন বা এই পর্যন্ত আসতে পারবেন, ঠিক আছে, যদি না পাওয়া যায়। আর as soon as you get the response, হ্যাঁ, তাহলে আপনি যখন গেট টু রেসপন্সটা পেয়ে যাবেন, যেখানে স্ট্রাইকিং পাবেন এখানে আপনি থেমে যাবেন, আপনি আর সামনে অগ্রসর হবেন না, কারণ আপনার যেটা মঞ্জিল হচ্ছিল এটা আইডল ফ্লেকশন অথবা এক্সটেনশন। তাহলে যেখানে আমি গোল হয়ে যাবে খেলা, যে আগে একটা সময় ছিল না যে 90 মিনিট খেলা হওয়ার পরে যখন এক্সট্রা টাইম খেলা হইতো, যখনই একটা দল গোল দেওয়া যাইতো সাথে সাথে খেলা শেষ হয়ে যেত, এরকম আর কি। আপনি যেই পজিশনে এসে পাবেন সেই পজিশনে এসে এটা আপনি বন্ধ করে দিবেন। এই নর্মাল রেসপন্স হচ্ছে প্লান্টার ফ্লেকশন বলি আমরা, কি বলি যে গেট টোটা কি হবে, ডাউনওয়ার্ডস মুভমেন্ট হবে, ফ্লেক্সড হবে, ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে। এবং আদার যে টো গুলো আছে এটা কি হবে, অ্যাবডাকশন হবে। আর এক্সটেনশন হলে কি হবে, এটা উপরের দিকে যাবে এবং আদার টোন গুলো ফ্যানিং আউট বলে, একটা অ্যাবডাকশন হয়, একটা একটা থেকে দূরে চলে যায়। দেখেন একটা এক পায়ে করব, তারপরে আরেক পায়ে করব। এখন আবার ঠিক একই ভাবে ওই পায়ে আমরা করলাম। হ্যাঁ, এই দুই পায়ে আমাদের দেখতে হবে, দুই পায়ে আমরা বাইরে আমরা লোয়ার লিম্ব এক্সামিনেশনে সবকিছু কি করতে হবে, এই যে দেখেন এখানে ফ্লেকশন হয়েছে, এখানে এসে আমি থেমে গেছি। এই শুরু করছিলাম এখান থেকে, ফ্লেকশনটা যেখানে আসছে এখানে এসে আমি থেমে যাব। তাহলে এখন আমাদের তিনটা জিনিস হয়, এটা ফ্লেকশন, যেটা প্লান্টার ফ্লেকশন এটাকে আমরা বলি ফ্লেকশন, আর যেটা ডোর্সিফ্যাকশন উপরে সেটাকে বলি এক্সটেনশন। এক্সটেন্ড হইতে পারে, ইকুইভোকাল হইতে পারে, উইথড্র হইতে পারে। তাহলে দেখেন প্লান্টার ফ্লেকশন কখন বলবো, যখন গেট টোটায় যে দেখেন গেট টোটা এদিকে ফ্লেক্স হবে এবং এই পাগুলো ফ্লেক্স হবে এবং অ্যাবডাকশন আঙ্গ অন্যান্য অংশগুলো অ্যাবডাকশন হবে, এটাকে বলি আমরা ফ্লেক্সর রেসপন্স। আর তাহলে ইকুইভোকাল কখন বলি, যখন আপনি এই যে গেট টোর
আগ পর্যন্ত আসবেন, এখানে আসার পরে একদম মানে ফিঙ্গার নিরপেক্ষ থাকবে, সে ডানে সামনেও ঝুঁকবে না পিছনেও ঝুঁকবে না, কোনো দিকে ঝুঁকাঝুঁকি নাই, তখন হবে ইকুইভোকাল। আর উইথড্রল কখন হবে, যখন আপনি এরকম খুঁজা দেখবেন যে পায়ে সরায় ফেলাইছে, পুরো পাটাই সে নিয়ে নিবে, বাঁকা করে ফেলবে, তখন সেটাকে বলবো আমরা উইথড্রল রিফ্লেক্স। আর তাহলে এক্সটেনশন কখন বলবো, এক্সটেনশন বলবো তখন যখন এই যে দেখেন এক্সটেনশন বলে আপনার যে থামটা আপ চলে গেছে এবং ফ্যানিং আপ অফ দা ফিঙ্গার হবে, তখন আমরা বলবো হচ্ছে এটাকে এক্সটেনশন। দিস ইজ এক্সটেনশন, এগুলো সব হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা একটা ছবি দেখি এখানে, দেখেন এখানে যে এখানে এসে এক্সটেনশন পাইলাম আমি দিলাম, আর এটা যে ফ্লেকশন পাইলাম, দেখেন ফ্লেক্স হয়ে গেল। এটা দেখবেন এক্সটেনশন, দেখেন এই যে এক্সটেনশন, তাহলে এটা হচ্ছে কি হইলো এক্সটেনশন। তাহলে এক্সটেনশন, এটা ফ্লেকশন দেখলাম, এখন এক্সটেনশন দেখলাম। এগুলো গর্ডন সাইন, ওপেন হ্যান্ড সাইন, এগুলো আপনাদের দেখার দরকার নাই, এগুলো আপনাদের এমবিবিএস এর জন্য না। এরপরে আমরা দেখবো কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন আমরা সাধারণত হিল শিন টেস্ট করি, পেশেন্ট লাইং অবস্থায় থাকে, তখন পেশেন্টকে বলি যে আপনার পায়ের যে হিল দিয়ে ঠিক এভাবে, রুগীর চোখ বন্ধ করা থাকবে, উনাকে প্রথমে আমরা ইনস্ট্রাকশন দিব যে আপনার যে হিলটা আছে হিলটা এখান থেকে নিয়ে আপনি প্রথমে দেখাই দিবেন, একবার এখানে যাবেন আবার এভাবে আসবেন চোখ বন্ধ করে। হ্যাঁ, এটা হিল যাবে কার উপর দিয়ে, শিনের উপর দিয়ে, এর জন্য নাম হচ্ছে এটার হিল সিন টেস্ট। এটা দুই সাইড করতে হয়। অনেকে ফুট ট্যাপিং, এটা আপনাদের জন্য না, এটা সাধারণত অনেক সময় এটা পজিশনে ওদের জন্য জানতে হয়, যখন হিলসিন টেস্ট যদি না করতে পারে, অনেক সময় মাসেল এত উইক থাকে যে পেশেন্ট হিলসিন টেস্ট করতে পারে না, তখন ওই যে বলে যে আপনার ফুট দিয়ে আমার হাতের মধ্যে এভাবে বাড়ি দেন, এটাতে ফুট ট্যাপিং টেস্ট বলে, যেটা হচ্ছে যখন হাত দিয়ে আমরা র্যাপিড অল্টারনেটিভ টেস্ট করি তার বিকল্প। তাহলে আমরা চলে যাই যে আমি পেশেন্টকে ইনস্ট্রাকশন দিলাম যে এইভাবে এইভাবে একবার নিচের দিকে যাবেন, হিল দিয়ে শিনের উপর দিয়ে আবার উপরের দিকে আসবেন, সে নিচের দিকে গেল আবার উপরের দিকে আসবে, আবার এটা অপোজিট পায়ে করব। এই হিল শিন টেস্ট। এখন দুইটা রিফ্লেক্স আছে, এটা তো আমরা ডিপ রিফ্লেক্স বলি, একটা হলো সুপারফিশিয়াল রিফ্লেক্স, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার অ্যাবডোমিনাল রিফ্লেক্স। এগুলো সাধারণত খুব কম দেখা হয় না, এগুলো আপনাদের জানা উচিত এমবিবিএস স্টুডেন্ট হিসাবে। অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখি আর আমরা একটা থাকে কিমেস্টাইক রিফ্লেক্স দেখি। এখন এটা অ্যাবডোমিনাল রিফ্লেক্স যেটা আছে, এটা অ্যাবডোমেন আপনাকে এক্সপোজ করতে হবে, এক্সপোজ করে আপনাকে দুইটা ডায়মন্ড শেপ বানাতে হবে, ডায়মন্ড বানাতে হবে। একটা হচ্ছে আপনি দুইটা স্ট্রোক করবেন, যেটা আমি এটা আপনি ইচ্ছা করলে যে আমরা যেটা করি যে আপনার চাক দেখি যে হ্যামার আছে, হ্যামারের যে পয়েন্টেড এন্ড আছে যে উল্টা যে হ্যান্ডেলে, সেটা দিয়ে আমরা এটা করি। এটা হচ্ছে দুইটা করতে হবে, একটা হচ্ছে হলো আপনার প্রথমে আপওয়ার্ড যাবেন, এভাবে এভাবে আপওয়ার্ড যাবেন ফ্রম আম্বিলিকাস থেকে আপওয়ার্ডস, আবার আম্বিলিকাস থেকে ডাউনওয়ার্ডস, রাইট সাইড এবং লেফট সাইড বোথ এভাবে আপনাকে করতে হয়। ইন্টারপ্রিটেশন হলো যখন আপনি দেখবেন যে মুভ করবেন, ওই বরাবর দেখবেন যে ডিপ্রেশন একটা দাগ হবে, সে দাগের মতো দেখবেন, এগুলো আসলে না দেখালে বোঝা কঠিন। তা আমরা তাহলে কি করবো, একবার এভাবে একটা টান দিব, একবার এভাবে একবার যাব, আবার এভাবে যাব, এভাবে যাব। আর কিমেস্ট্রি রিফ্লেক্সটা আমরা যেটা দেখি যেটা করি যে আমরা পেশেন্টের, যেটা সাধারণত করা হয় না যেহেতু এটা পেশেন্টকে এক্সপোজ করতে হয়, প্রাইভেট পার্ট এক্সপোজ করতে হয়, তো সাধারণত মেল পেশেন্টের দেখা হয় স্ট্যান্ডিং অবস্থায় থাকে। এটা হলো আপনি যখন পেশেন্টকে অ্যাবডাকশন করতে হবে এবং পার্ট একটা এক্সটার্নাল রোটেশন করতে হবে, তারপরে তার যে মিড থায়ের আপার পার্টে সেখানে স্ট্রোক করবেন, অথবা একটু স্ট্রোক করলে অথবা একটু ঘষা দিবেন ইয়া দিয়ে, তখন দেখা যাবে যে যে সাইডে আপনি এটা আপনি স্ট্রোক করতেছেন বা স্টিমুলেশন দিতেছেন, ওই সাইডের টেস্টিকলটা উপরের দিকে উঠে যায়, সেটা হচ্ছে কিমিস্টাইক রিফ্লেক্স। হ্যাঁ, এগুলো সাধারণত আমরা করি না, জাস্ট আপনাদের জানার জন্য বললাম। এই দিস ইজ হচ্ছে কিমিস্টাইক রিফ্লেক্স। তাহলে মোটামুটি আমাদের মোটর শেষ হয়ে গেল, এখন আসছে সেন্সরি। সেন্সরির মধ্যে তাহলে আমরা জানেন যে সেন্সরি তো খুব একটা বেশি কিছু না, সব একই রকম। সেন্সরি হইলে আপনাকে প্রথমে ডার্মাটম জানতে হবে, লোয়ার লিম্বের ডার্মাটম। তো লোয়ার লিম্বের ডার্মাটম মনে রাখাটা অনেক কঠিন, তো এটার জন্য হচ্ছে হলো আপনার একটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে জাস্ট পকেট ফুল পকেট। হ্যাঁ, এটা এইভাবে আমরা একটা মনে রাখি। তো যদি আমরা দেখবেন যে আপনার জাস্ট পকেট যেটা, অর্থাৎ আপনি যদি দাঁড়ানোর পরে আপনার পকেটে যে অংশটুকু
থাকে সেটা হচ্ছে নাম্বার 1, জাস্ট পকেট, অর্থাৎ পকেটে একটু হাত দিয়ে দাঁড়াইছেন, পকেটে পুরোপুরি হাত ঢুকানো নাই, অল্প একটু কতগুলো আঙ্গুল ঢুকানো হয়েছে, এই যে অংশটুকু সেটা হচ্ছে নাম্বার 1। ফুল পকেট হচ্ছে হচ্ছে নাম্বার 2। ফুল পকেটের পর থেকে যে নি জয়েন্ট পার হয়ে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে কি নাম্বার 3। তারপরে এই যে নাম্বার 3, তার নাম্বার 3 হচ্ছে ফুল পকেটের পরে আপ টু নি জয়েন্ট পার হয়ে গেল, সেটা হচ্ছে হলো নাম্বার 3। এরপরে আপনার দুইটা ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 4। তাহলে আপনি মিডিয়ালি যে অংশটুকু সরাসরি চলে যাবে সেটা হচ্ছে হলো 4, আর ল্যাটারালি যেটা যাবে একদম সোল অফ ডরসাম অফ দা ফুট দিয়ে সেটা হচ্ছে হলো 5। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। এই যে মিডিয়াল অংশটুকু, এটা একদম মিডিয়াল অংশটুকু আপনার ল্যাটারাল মিডিয়াল মেরুলাসের উপর দিয়ে চলে গেল, সেটা হচ্ছে হলো এই অংশটুকু হচ্ছে হলো 4। আর ল্যাটারাল যে অংশটুকু ছিল সেটা আপ টু ডরসাম অফ দা ফুট পর্যন্ত যাবে, এটা হচ্ছে হলো 5। শুধুমাত্র লিটিল যে টোটা থাকবে সেটা হচ্ছে স্যাক্রাম 1। এই হচ্ছে আমাদের সূত্র। আমরা দাঁড়ায় থাকলে আমাদের সোল অফ দা ফুট, অর্থাৎ সোল অফ দা ফুট যে অংশটা টাচ করে সেটা হচ্ছে কি স্যাক্রাম 1। আর আপনি বসে আছেন বা শুয়ে থাকলে আপনার শরীরের যে অংশটুকু টাচ করে, হ্যাঁ, সেটা হচ্ছে হলো স্যাক্রাম 2। তা স্যাক্রাম 2টা কোনটা? আপনি বসে থাকবেন বা শুয়ে থাকলে আমরা যে অংশটুকু আমার বেডের সাথে টাচ করে সেটা হচ্ছে স্যাক্রাম 2। আর এছাড়া বাকি যে অংশটা যেটা পেরিনিয়ামে থাকে, অ্যারাউন্ড দ্য পেরিনিয়াম থাকে, এটা হলো 3, 4, 5, যেটাকে আরেক নাম বলা হয় যে স্যাডেল অ্যানাস্থেসিয়া, স্যাডেল এরিয়া। হ্যাঁ, এটাতে যখন তাহলে আমরা একবারে দেখি জাস্ট পকেট, এরপরে ফুল পকেট, ফুল পকেট থেকে নি জয়েন্ট পর্যন্ত, তারপরে দুইটা ভাগ হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল ভাগ হয়ে যায়। মিডিয়ালে থাকে হচ্ছে হলো 4, ল্যাটারালি থাকে হচ্ছে 5 আপ টু আপনার ডরসাম অফ দা ফুটে আছে, বসলে যে অংশটুকু টাচ করে এটা হচ্ছে স্যাক্রাল, বা শুয়ে থাকলে 2। আর অ্যারাউন্ড দা বাকি যে অংশটা থাকে পেরিনিয়ামের আশেপাশে এটা 3, 4, 5। আমরা তো জানি যে সেন্সরি যে পাথ হয়ে থাকে, আপনারা দেখছেন যে পরীক্ষাগুলো করার সময় যখন মোটর এক্সামিনেশন করছেন তখন মোটর এক্সামিনেশন এগুলো করে ডিসেন্ডিং পাথ হয়ে, অর্থাৎ মোটর যে পাথ হয়ে গুলো এটা পিরামিডাল ট্র্যাক থেকে এসে আস্তে আস্তে বা নিচের দিকে নামে। আর সেন্সর হচ্ছে অ্যাসেন্ডিং পাথ হয়, সে তো সে দূতের মতো, সে নিচ থেকে খবর নিয়ে উপরে চলে যায়। এই জন্য দেখেন মোটর এক্সামিনেশন আমরা শুরু করি উপর থেকে শেষ করে নিচে, অর্থাৎ প্রথমে নি জয়েন্ট দেখছেন, প্রথমে নি জাগ দেখে অ্যাঙ্কেল জাগ দেখছেন, এভাবে। আর সেন্সরি হচ্ছে নিচ থেকে উপরের দিকে, সেন্সরি যখন এক্সামিনেশন করবেন তখন নিচ থেকে উপরের দিকে যাইতে হবে, আর মোটর এক্সামিনেশন গুলো আমরা উপর থেকে নিচের দিকে আসছি, এটা মনে রাখতে হবে। সেন্সরির মধ্যে দুইটা গ্রুপ মানে কত কি পাথ হয়ে থাকে, একটা হচ্ছে বলা হয় আমাদের সেন্সেশন গুলো কি থাকে, একটা পোস্টেরিয়র কলাম বা ডরসাল কলাম বলে, আর একটা থাকে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক কলাম থাকে। হ্যাঁ, এখন হচ্ছে যে পোস্টেরিয়র কলাম যেটা সেটা কনভে করে কি জয়েন্ট সেন্স পজিশন এবং ভাইব্রেশন, জয়েন্ট সেন্স পজিশন এবং ভাইব্রেশনটাকে সে করে, এটা হচ্ছে কে করে পোস্টেরিয়র কলাম করে। দেখেন এটা পোস্টেরিয়র কলামটা যেখানে আসলো ঢুকে, তারপর এটা সরাসরি উপরের দিকে উঠে যায়, উঠে যে এটা মেডুলাতে যায়, মেডুলাতে যায় তারপরে ওই সাইড ক্রস করে। এগুলো হচ্ছে যদি আপনার থিওরিটিক্যাল আলোচনা করলে। আর ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক যেটা সেটা পেন টেম্পারেচার সেন্সেশনটাকে সেটাকে ক্যারি করে, পেন টেম্পারেচার সেটাকে সে ক্যারি করে। সেটা যখন আসে, আসার পরে কি করে, সে ওই পারে চলে যায়, সে ইনিশিয়ালি সে স্পাইনাল করে থাকতে ওই পার চেঞ্জ করে, মানে সাইড চেঞ্জ করে। আর ডরসাল কলাম যেটা আছে সেটা হচ্ছে হলো মেডুলাতে গিয়ে সাইড চেঞ্জ করে। এই জন্য মনে রাখতে হবে যে আপনার যে ডরসাল কলামে আমরা কি করি, জয়েন্ট সেন্স পজিশন ভাইব্রেশন ক্যারি করে, আর ল্যাটারাল স্পাইনাল পেইন এবং টেম্পারেচার যেটা সেটা ক্যারি করে কি ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক। হুম। আর আমরা তো জানি যে সেন্সরি যতই সেন্সেশন থাকুক না কেন, রিলে স্টেশন হচ্ছে থ্যালামাস, থ্যালামাস সব সেন্সেশনকে রিলে করে তারপর সেন্সরি কর্টেক্সে পাঠায়। একই কথা, এগুলো অনেক সময় সারা জিজ্ঞাসা করে যে লাইট টাচ, তারপর প্রোপ্রিওসেপশন ভাইব্রেশন, এগুলো ডরসাল কলাম থেকে যায়, ডু পয়েন্ট ডিসক্রিমিনেশন, হ্যাঁ, ডরসাল কলাম দিয়ে যায়। আর পিন পিক এবং টেম্পারেচার ডিপ পেন এগুলো চলে যায় হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক। তাহলে আমাদের মোটামুটি দুইটা আছে। আর স্টেরিওগনেসিস গ্যাফাস্থেসিয়া আছে, সেগুলো হচ্ছে সরাসরি প্যারাইটাল লোবের ফাংশন। হ্যাঁ, এগুলো বিভিন্ন ছবি, এগুলো আপনাদের যদি আমরা দেখি আমাদের ডার্মাটোম গুলো এভাবে ভাগ করা হয়েছে।
তাহলে আমরা কি কি জিনিস দেখবো যখন সেন্সরি এক্সামিনেশন করব, তখন আমরা কি কি জিনিস দেখবো? সেন্সরি এক্সামিনেশন করলে আমরা সাধারণত লাইট টাচ দেখি, যেটা কটন দিয়ে দেখি। পেন, সুপারফিশিয়াল পেন আছে, ডিপ পেন আছে। আমরা ডিপ পেন দেখি না, আমরা সুপারফিশিয়াল পেন দেখি। সেটাকে দেখা হচ্ছে পিন দিয়ে আমরা দেখি। তাহলে এই জন্য আপনাকে পিন রাখবে। টেম্পারেচার আমরা দেখি না, দেখা উচিত। হট ওয়াটার, কোল্ড ওয়াটার বোতল নিয়ে আমাদের টেম্পারেচার দেখা উচিত, কিন্তু আমরা দেখি না, এটা আমরা দেখবো না। ভাইব্রেশনের জন্য টিউনিক ফঙ্ক আছে, আর জয়েন্ট সেন্স পজিশন আমরা হাত দিয়ে দেখতে পারি, জয়েন্ট মুভমেন্ট করে। তাহলে আমাদের মেইনলি দেখতে হবে লাইট, টাচ, পেন দেখবো, ভাইব্রেশন দেখবো এবং জয়েন্ট সেন্স পজিশন দেখবো। 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন আমরা দেখি না। আর অন্যান্য যেগুলো আছে স্টেরিওগনোসিস, গ্রাফেস দেশে, এগুলো সাধারণত আন্ডার গ্রাজুয়েট বা পজিশন দেখা হয় না। তাহলে আপনি তো ডার্মাটোম জানেনই, ডার্মাটোম গুলো তো আমরা বললাম, তাহলে আপনাকে যেন ডার্মাটোম গুলো জানতে হবে। তাহলে আমাদের প্রতিটা ডার্মাটোমকে টাচ করতে হবে। আমি যখন সেন্সেশন দেখবো, বিশেষ করে পেন এবং টাচ দেখার জন্য, এই যখন পেন এবং টাচ দেখবো, তখন আমাকে প্রতিটা ডার্মাটোম, এর জন্য আমরা কতগুলো পয়েন্ট দিলাম, যেমন থাম্বে একটা দেখবো ধরেন, তারপরে যে এই পাশে দেখলাম, এই তারপর আমরা জানি যে মিডিয়াল সাইডে একটা দেখবো, ল্যাটারাল সাইডে একবার দেখবো, তারপর নি জয়েন্টের উপরে একটা দেখবো, এটা যে ইয়াতে যেহেতু নাম্বার 3, তারপর আমরা মিড থায়ে দেখবো। তারপরে এইভাবে হচ্ছে আমাদের পেন সেন্সেবল। তাহলে আমাদের এইভাবে যদি আমরা দেখি, তাহলে কি হবে? আমাদের প্রতিটা ডার্মাটোম আপনার কি হবে, এটা আমাদের টাচ করা হবে। তো প্রথমে আমরা দেখতেছি ফাইন টাচ। হ্যাঁ, নরমালি ফাইন টাচ আসলে আমরা কটন দিয়ে দেখি, কিন্তু এটা আসলে মনোফিলামেন্ট আছে কিছু, যে ফিলামেন্টের মতো যেরকম, ওগুলো দিয়ে দেখা উচিত। তা আমরা কটনটাকে একটু ভাঁজ ভাঁজ করে আমাদের কি নিতে হবে, ফোল্ড করে জাস্ট চিকন করে নিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো আমরা আগের কথাবার্তা, এগুলো তো আপনি বললামই। তো আমাদের যেটা করতে হবে, যে যখন সেন্সেশন দেওয়ার সময় পেশেন্টকে চোখ বন্ধ করে বলতে হবে যে আমি যে টাচ করতেছি আপনি বুঝতে পারছেন কিনা। কারণ সে যদি বুঝতেই না পারে তার কপালে, তাহলে আর এখানে তার টাচ আমাদের তখন অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে পেশেন্টকে বলতে হবে, যে তারপরে বলবো যে পেশেন্ট বলে হ্যাঁ বুঝতে পারতেছি, তখন আপনি তাকে ইনস্ট্রাকশন দিবেন যে আপনার চোখ বন্ধ করা থাকবে। চোখ বন্ধ করা অবস্থায় আমি আপনার শরীরের পায়ের বিভিন্ন অংশে আমি স্পর্শ করব। আপনি যদি বুঝতে পারেন বলবেন কোন পায়ে বুঝতে পারতেছেন, যদি পারেন তাহলে বলবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে বলবেন না আমি বুঝতেছি না। এই হচ্ছে। তাহলে সেন্সরি কিন্তু আসলে তেমন কিছু না, এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন। পেশেন্টের কি ইনস্ট্রাকশন দিতেছেন, পেশেন্ট সেটা ফলো করতে পারতেছে কিনা। তাহলে এই যে আমি যে ডার্মাটোম অনুসারে দেখেন, এই যে বোথ সাইড দেখতেছি, দুই সাইডে আমরা দেখবো। এই এই তাহলে ল্যাটারাল দেখি, মিডিয়াল দেখি, পায়ে আমরা তো আগে দেখাই। তাই এই ডার্মাটোম অনুসারে কতগুলো পয়েন্ট অনুসারে আমরা আস্তে আস্তে আপ টু ওই যে থাই, মিড থাই বা অ্যাবভ থাই পর্যন্ত আমরা যেতে পারি। তাহলে এখন তাহলে এটা খুবই সহজ জিনিস, একই জিনিস আপনি দেখবেন। এখন আমরা দেখবো তাহলে ফাইন টাচ আমরা দেখতেছি কি দিয়ে, আমরা দেখতেছি কটন দিয়ে। এখন আসতেছে পেন। তো পেন সেন্সেশন আমরা কি করব? পেন সেন্সেশন দেখার জন্য কি করতে আছে, সুপারফিশিয়াল এবং ডিপ পেন আছে। আমরা আগেই বলছি যে সুপারফিশিয়াল পেন আমরা দেখব, এটা সাধারণত আমরা যেভাবে একই রকম ইনস্ট্রাকশন দিব পেশেন্টকে। আর ডিপ পেন আমরা মাসেল স্কুইজিং করে দেখি, এটা সাধারণত দেখা হয় না। হ্যাঁ, এটা সাধারণত কাফ মাসেলে দেখা হয়, স্কুইজিং করে বা বাইসেপসে করতে হয়। অনেক সময় যে নেল বেডে প্রেসার দিয়ে আমরা দেখতে পারি। হ্যাঁ, এগুলো সাধারণত আমরা কোড দেখি না, আমরা দেখবো যে পিন। এই পিন দিয়ে আমরা কি দেখবো, পেন সেন্সেশন দেখবো। তাহলে এই যে দেখেন, এই পিনের মাঝখানে যে একটা দেখেন, এই পয়েন্টেড এন্ড দিয়ে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে ইনস্ট্রাকশন সেই আগের মতো একই ইনস্ট্রাকশন, পেশেন্টকে বলবেন যে আপনি বুঝেন কিনা, পেশেন্ট চোখ বন্ধ করে থাকবে। একই কথা, যে আপনি স্পর্শ করলে কোথাও পান কিনা বলবেন। এই জন্য সেন্সরি কিন্তু খুব সহজ, একটা দেখলে একই রকম, শুধু আপনি ডানমাটন অনুযায়ী চোখ বন্ধ করলে বলতে হবে যে আপনি টের পান কিনা বা বুঝেন কিনা, বুঝলে একরকম কিনা। এভাবে আমরা আপওয়ার্ড সেন্সরি যাইতেই থাকবো, আমাদের কতগুলো ডার্মাটোম ওয়াইজ আপ টু নাম্বার 1 পর্যন্ত যাব। তবে কোন রোগী যদি আপনি সেন্সেশন না পান, ধরেন আপনি সেন্সেশন পাইলেন না নাম্বার 1 এ, তখন আপনাকে আপার লিমিটটা দেখতে হবে। বিশেষ করে পেন, পেন আপার লিমিট আপনি আপ টু একদম স্টারনাম পর্যন্ত যেতে হতে পারে। হ্যাঁ, যদি না পাইলে আপনাকে একদম, না পাইলে যে শেষ পর্যন্ত স্টারনামে যে পর্যন্ত আপনি পাবেন না আপার লিমিট পাবেন। তাহলে পেন এবং টাচ খুব সহজ জিনিস। এখন আসেন জয়েন্ট সেন্স পজিশন। তো জয়েন্ট সেন্স পজিশনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে জয়েন্ট সেন্স পজিশনটা তো আমরা টর্সার কলামের জন্য আমরা দেখি। তো এই যে দেখেন জয়েন্ট সেন্স পজিশন, দেখেন এখানে কিন্তু এই ছবিতে দেওয়া আছে দুই হাত দিয়ে ধরতে হবে। এটা নিচের হাত দিয়ে আপনি যদি মনে করেন যে থাম, আপনি আমরা জয়েন্ট সেন্স পজিশনটা
সাধারণত কোথায় দেখি? সাধারণত আমরা দেখি যে গেট টোতে দেখি। এই যে গেট টো যে আপনি যে ইন্টারফারেঞ্জিয়াল জয়েন্টটা থাকে সেই বরাবর আমার দুইটা হাত থাকবে নিচের দিকে, দুইটা হাত থাকবে উপরের দিকে, দুটা আঙ্গুল সরি। প্রথম যে আমরা থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার থেকে আপনি ধরেন লেফট থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এটা ফিক্সড করবেন, এটা হলো ফিক্সড। আর উপরে যে আপনি থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আছে সেটা দিয়ে হলো মুভমেন্ট করবেন। অবশ্যই সাইড টু সাইড ধরতে হবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ধরা যাবে না, কারণ সাইড টু সাইড যদি আপনি না ধরে যদি মনে করেন যে এখানে ধরেন, তখন আপনি যখন মুভমেন্ট করবেন তখন আঙ্গুলটা তো জাতা দিবে, তাতে পেশেন্ট অনেক সময় ধারণা করে বুঝে ফেলবে যে কোন দিকে বাঁকা করতেছেন। তাহলে এই ধরার যে প্যাটার্নটা এটা যাতে সাইড টু সাইড আঙ্গুল থাকে, আঙ্গুল কখনো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আসতে পারবে না। আপনি যে আঙ্গুল ধরবেন ফিক্সড করবেন সাইড টু সাইড দিয়ে, আর এই যে যেটা দিয়ে মুভমেন্ট করবেন উপরের দুইটা যে আপনি থাম এবং ইন্ডেক্স সেটাও আপনার সাইড টু সাইড থাকতে হবে। এটা কখনোই আপনাকে কি করা যাবে না, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ধরা যাবে না। তাহলে আগের প্রসিডিউরের মতো প্রথমে পেশেন্টকে চোখ খুলবেন, চোখ খুলে তাকে এইভাবে ডেমনস্ট্রেশন দিবেন, যেটা আমি যে সামনে নিচের দিকে নিলাম এটা হচ্ছে নিচের দিক বা আপনার দিক, এটা হচ্ছে আমার দিক। তাহলে প্রথমে যেভাবে আমরা ধরলাম দেখেন, এটা দিয়ে ফিক্সড করলাম আমার সাইড টু সাইড, আর এটা দিয়ে মুভমেন্ট করব এই প্রথম উপরে দুটা আঙ্গুল দিয়ে। এই প্রথমে রুগীর চোখ খুলতে হবে, বলবেন যে আপনাকে যে এটা, তখন আপনি সামনের দিকে বাঁকা করবেন, বাঁকা বন্ধ থাকলে হবে না। প্রথমে রুগীর যখন আপনি ইনস্ট্রাকশন দিবেন যখন চোখ খোলা করে বলবে সামনের দিকে বাঁকা করলাম, এটা হচ্ছে আপনার দিক, এটা হচ্ছে আমার দিক, বা এটা সামনের দিক এটা পিছনের দিক। আপনি চোখ বন্ধ করেন, এখন আপনি কি করছে, এটাকে আমি কোন দিকে বাঁকা করছে, তখন দেখবেন পেশেন্ট বলতে পারে কিনা। এটাই হচ্ছে জয়েন্ট সেন্স পজিশন দেখার নিয়ম। তাহলে এখন যেভাবে আমি পিছনের দিকে এটা বাঁকা করলাম, তখন রুগীকে বলতে হবে এখন এটা কোন দিকে কি অবস্থায় আছে, কোন দিকে বাঁকা করছে। রুগী যদি বলতে পারে, রুগী কিন্তু চোখ বন্ধ অবস্থায় থাকতে হবে। এখন কি, এখন মাঝামাঝি আছে, এখন কোথায় আছে, এখন সামনের দিকে বাঁকা করা আছে। তাহলে দুই সাইডে এভাবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে আবার আমরা একইভাবে ওই পাটা দেখবো, বাম পাতে এই যে পিছনের দিকে বাঁকা করলাম। আমি মনে রাখতে হবে ফিঙ্গার শুড বি সাইড টু সাইড, নট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আপনি জাতা দিলে তো পেশেন্ট ওইটা দিয়ে অনুমান করে বুঝে ফেলবে, ঠিক আছে। এই তাহলে মোটামুটি আমাদের জয়েন্ট সেন্স পজিশনও শেষ হয়ে গেল। এখন তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন দেখবো যে ভাইব্রেশন, ভাইব্রেশন জয়েন্ট সেন্স পজিশন, ভাইব্রেশন, ঠিক আছে। হ্যাঁ, তখনকার দিনে তো আসলে মোবাইল ফোন ছিল না, তখন যদি মোবাইল ফোন থাকতো তাহলে হয়তো ভাইব্রেশন মোবাইল ফোন দিয়ে দেখা হতো। যাই হোক, সে সময় যেহেতু মোবাইল ফোন ছিল না, সেজন্য ভাইব্রেশন দেখার জন্য আমরা ইউজ করি কি, টিউনিক ফর্ক থাকে ইউজ করি। আপনারা তো জানেন যে টিউনিক ফর্ক দুইটার পরীক্ষা করার জন্য ইউজ করা হয়, একটা হচ্ছে ভাইব্রেশন, একটা হচ্ছে হেড নার্ভ টেস্ট, ভেস্টিবুলার নার্ভ টেস্ট করার জন্য ব্যবহার করি। অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে ভাইব্রেশন দেখার জন্য কোনটা ইউজ করি। ভাইব্রেশন দেওয়ার জন্য আমরা 128 হার্টজের যেটা সেটা ইউজ করি, 128। তাহলে একই কথা, প্রথমে পেশেন্টকে নিবেন, নেওয়ার পরে পেশেন্টের যে আমরা প্রথমে ভাইব্রেশন আমরা করার পরে পেশেন্টকে যেটা কাজটা করতে হবে, এভাবে প্রথম আমি আমার হাতে বা যেখানে বাড়িতে ভাইব্রেশন করব, ভাইব্রেশন তৈরি করার পরে এটা পেশেন্টের কপালে ধরবো। ধরার পরে আমি জিজ্ঞেস করব যে আচ্ছা, পেশেন্টের চোখ বন্ধ থাকবে, যে আপনি কি কিছু বুঝতেছেন কিনা। রুগী বললো জি, কি বুঝতেছেন, ঝিনঝিন ঝিনঝিন করে বা এরকম একটা কথা বলবে। তাহলে বলবে ঠিক আছে, আমি এটা আপনার পায়ে দিব, এই যদি এরকম অনুভূতি হয় আপনার কোন পায়ে হচ্ছে, বুঝলে আপনি বলবেন, না বুঝলে বলবেন না বুঝতে পারতেছি না। দিস ইজ দ্য ইনস্ট্রাকশন। তাহলে যে প্রথমে মনে রাখতে হবে যে এখানে প্রথমে দুই ভাবে, কেউ টিপ অফ দা ফিঙ্গারে দেয়, কেউ হয়তো বা ফার্স্ট মেটাটার্সাল বোনে, সাধারণত বনি প্রমিনেন্সে দিতে হয়। এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় আপনাকে দিতে হবে, হয় কেউ এখান থেকে শুরু করে অথবা কেউ শুরু করে এখান থেকে। এই দুটো এক জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে শুরু করতে পারেন। আপনি এখানে উপরে শুরু করতে পারেন অথবা সাইড থেকেও শুরু করতে পারেন। এখানে আপনি দিবেন, ভাইব্রেশন দেওয়ার পর চোখ দেওয়ার পর জিজ্ঞেস করবেন আপনি বুঝতে পারতেছেন কিনা। রুগী বলবে হ্যাঁ, যদি পেয়ে যায় তাহলে আর আপওয়ার্ড যেতে হবে না। ভাইব্রেশন সেন্স যদি আপনি একবার রুগী পেয়ে যায় তাহলে আর আপনার আপওয়ার্ড যাওয়ার দরকার পড়বে না। এই পাশেও দেখলেন যে আমি পেয়ে যাচ্ছি, তাহলে আর যাওয়ার দরকার নেই। তাহলে এখানে আপনার খেলা শেষ হয়ে গেল। আর যদি রুগী না পায়, তাহলে যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা বনি প্রমিনেন্সে যাব। ভাইব্রেশন তো মাংস দেখা যাবে না, ডার্মাটম এটা দেখতে হবে বনি প্রমিনেন্সে। তাহলে এখানে আপনার যে যদি আপনার যে ফার্স্ট মেটাটার্সাল বনে না পাইলে নেক্সট যে বনটা আছে সেটা হচ্ছে হলো আমাদের কি মেলিউলাস। আমরা তাহলে মেলিউলাসে চলে যাব। মেলিউলাসেও সে সেন্সেশন পাচ্ছে না, তাহলে আমরা যাব শিনের উপর, শিন অফ দা টিবিয়া। যখন শিন অফ দা টিবিয়াতেও সে সেন্সেশন মানে ভাইব্রেশন পাচ্ছে না, তখন আমরা কোথায় যাব,
আমরা চলে যাব প্যাটেলাতে, প্যাটেলার উপর রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এটা যদি পান তাহলে ওইখানে শেষ, যদি না পান তাহলে আপনাকে যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত বনি প্রেমিনেন্স আসতে হবে। এখনো পেলেন না, তাহলে কোথায় যাইতে হবে? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। যদি আপনি প্ল্যাটেলাতেও যদি আপনি ভাইব্রেশন না পান, এই মধ্যে তার বোন নাই, বোন আসে কোথায়? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এখানেও যদি না পান তাহলে কোথায় যাইতে হবে? স্টারনামে যাইতে হবে। এই যদি না পাই তাহলে আমার যেখানে পাও স্টারনামে যায় শেষ হবে। এখন যে যে কতগুলো টেস্ট, সেন্সরি টেস্ট আছে যেগুলো সাধারণত রুটিনলি করতে হয় না, তাও আপনাদের যেহেতু আপনারা এমবিবিএস স্টুডেন্ট, তাহলে এগুলো আপনাদের একটু জেনে রাখা ভালো। যেরকম আমরা কি বলি, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, অর্থাৎ আপনার বডিতে দুইটা টাচ দিবে, এই দুইটা টাচ আপনি পৃথক ভাবে, আপনি বুঝতে পারেন কিনা এগুলো আসলে আমাদের যে, আমরা তো যেটাই বললাম, আমরা এতক্ষণ যে ফাংশন গুলো দেখছি, এগুলো দেখছি সেন্সরি ট্র্যাকের ফাংশন। হ্যাঁ, আর এখন যেগুলো দেখবো, এই যে প্যারাইটাল লোব, আমাদের প্যারাইটাল লোবে যে সেন্সরি কর্টেক্স আছে সেটার ফাংশন আছে কিনা। ধরেন আপনার পেশেন্টের স্ট্রোক করছে, প্যারাইটাল লোবে আপনার সেন্সরি এরিয়াতে স্ট্রোক করছে, তো সেক্ষেত্রে আপনার অন্যান্য সেন্সেশন ঠিকই থাকবে, জয়েন্ট সেন্সেশন ঠিক থাকবে, পেইন, টেম্পারেচার ঠিক থাকবে, কিন্তু এই সেন্সেশন গুলো লস হয়ে যাবে। এটার জন্য আমরা কতগুলো দেখি, একটা হলো 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এটা 5 মিলিমিটার এ পার্টে দুইটা ব্লান্ট এন্ড দেই, ব্লান্ট এন্ড বা পয়েন্টেড এন্ড আপনি দিতে পারেন, ব্লান্ট এন্ড দিলে ভালো। যেটা আমাদের আগে কাটা কম্পাস ছিল না, যে আমরা কম্পাস ব্যবহার করতাম, ওই যে কম্পাস ওইটা ইউজ করা যাইতে পারে। হ্যাঁ, এরকম আমরা কি করব, টু, আমরা দেখা যাবে 5 মিলিমিটার এ পার্টে এরকম দুইটা এরকম কম্পাস, বা আমাদের যে আগে কাটা কম্পাস ছিল সেটা দিয়ে আমরা এভাবে দিয়ে আমি বলবো যে সে দুইটা পয়েন্ট, দুইটা অনুভূতি সে মানে ডিসক্রিমিনেশন করতে, পৃথক করতে পারে কিনা। এটা গেল হলো 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। একটা দেখি হচ্ছে, সেটাকে বলা হয় স্টেরিওগনোসিস। স্টেরিওগনোসিস হচ্ছে যে আপনার চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ করার সাথে আপনি একটা পেশেন্টের কোনো শেপ মানে কয়েন বা এগুলো আইডেন্টিফিকেশন করতে পারেন না। যদি আপনাকে চোখ বন্ধ করেন এবং আমি আপনাকে যদি মোবাইল দিই, আপনি তো বুঝতে পারবেন যে এটা মোবাইল। বা একটা যদি পয়সা দেওয়া হয় গোলাকার বসতে, এটা বুঝতে পারবেন এটা গোলাকার। একটা যদি তার কাটা বা প্যারেক দেওয়া হয়, তাহলে আপনি সেটা বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্যারেক। এটা চাবি দিলে আপনি কিন্তু চোখ বন্ধ করে না দেখে বুঝতে পারেন। এই যে সেন্সেশনটা, এটাকে বলে স্টেরিওগনোসিস। এটা সাধারণত কার কাজ? এটা হচ্ছে প্যারাইটাল লোব, প্যারাইটাল লোবের ফাংশন। সত্য হচ্ছে আপনার সেন্সরি পাথওয়ে ইনটেক থাকতে হবে, তাহলে এগুলো আমরা দিয়ে অনেক সময় এটাকে বলা হয় স্টেরিওগনোসিস। আরেকটাকে বলা হয় যে গ্রাফেস্থেসিয়া, অর্থাৎ আমি আপনি লেখা জানেন, আমি আপনাকে 2 লেখলাম আপনি বুঝতে পারবেন, ক্রস দিলাম বুঝতে পারবেন, গোল আঁকলাম বুঝতে পারবেন। এই যে আপনাকে যে একটা লেখা দেওয়া বা এগুলো আপনি বুঝতে পারেন, সেটাকে বলা হয় যে গ্রাফেস্থেসিয়া। এগুলো সাধারণত কিসের ফাংশন? হায়ার ফাংশন অফ দ্য প্যারাইটাল সেন্সরি কর্টেক্স এর ফাংশন। এখন দেখেন, এখন তাহলে আমাদের সেন্সরি শেষ হয়ে গেল, মোটরও শেষ হয়ে গেল। একটা কথা আছে ছোট গল্পের মতে, শেষ হয়েও হইলো না শেষ। একটা কথা আছে, কি বলে, শেষ হয়েও হলো না শেষ। সেটা হচ্ছে যে কোনো মোটর বলেন, সেন্সরি বলেন, যখনই আপনাকে কোনো লোয়ার লিম্ব এক্সামিনেশন করতে দিবে, লোয়ার লিম্ব এক্সামিনেশন উইল নট ফিনিশ আনটিল ইউ সি দ্য স্পাইন এন্ড গেট। স্পাইন এবং গেট না দেখার পর পর্যন্ত আপনার লোয়ার লিম্ব এক্সামিনেশন ফিনিশ হবে না। এর জন্য আপনি মোটরই বলুক, সেন্সরি বলুক, ইউ হ্যাভ টু সি দা স্পাইন দেখতে হবে। তাহলে দেখেন, তাহলে আমরা পেশেন্টটা তো আমার শোয়ানো অবস্থায় থাকে, আমি পেশেন্টকে বলবো আমি একটু কাত হন, ডান কাত বা বাম কাত, আপনার যেদিক দিয়ে সুবিধা হবে। যেহেতু ডান দিকে আছেন, কে বলবেন যে বাম কাত হওয়ার জন্য। তখন আমরা কতগুলো জিনিস দেখি, যে স্পাইনে ডিফর্মিটি আছে কিনা, কাইফোসিস আছে কিনা, স্ক্লেরোসিস আছে কিনা, কোনো গিববাস আছে কিনা। হ্যাঁ, এটা দেখতে ইন্সপেকশনে, যে কাইফোসিস তো বুঝেনি, ফরওয়ার্ড বেন্ডিং কে বলে কাইফোসিস। গিববাস হচ্ছে একটা স্পাইনের কোন এরিয়া যদি লোকালাইজ সোয়েলিং থাকে সেটাকে গিববাস বলে। আর স্ক্লেরোসিস হচ্ছে ল্যাটারাল ব্যান্ডিং, দিস ইজ কাইফোসিস। আর দিস ইজ ল্যাটারাল ব্যান্ডিং, স্ক্লেরোসিস। আর দিস ইজ হচ্ছে তাহলে পেশেন্টকে শোয়ানো অবস্থা আমি দেখলাম এখানে কোনো গিববাস আছে কিনা। প্রথমে আমরা এটা দুই ভাবে দেখি, প্রথমে ইন্সপেকশন করি গিববাস থাকে কিনা কোনো ডিফর্মিটি, তারপরে প্রতিটা স্পাইনার যে আপনার স্পাইন প্রসেস আমরা টিপ দিয়ে দেখি কোনো ডেন্টানেস আছে কিনা। প্যারা স্পাইনারে আমরা ইয়ার করে ফিস্ট করে দেখি যে প্যারা স্পাইনে টেন্ডানেস থাকে কিনা। দেখেন এই যে এখানে একটা পেশেন্টের তার গিববাস আছে, তার বোঝা যাচ্ছে পেশেন্টের গিববাস আছে। এই যে আমি যে প্যারা স্পাইন, প্রতিটা স্পাইন আমি এভাবে চাপ দিয়ে দেখবো কোনো টেন্ডারনেস আছে কিনা, ঠিক আছে। আর যে ফিস্ট করে দেখবো যে স্পাইনের দুই পাশে যে প্যারা স্পাইনাল মাসেলে কোনো টেন্ডারনেস আছে কিনা।
এখন আসেন এরপরে যেটা দেখতে হবে হচ্ছে গেট। গেট খুব সহজ। প্রথমে গেট দেখার সময় আমরা কি দেখি? রমবার্গ সাইন দেখি। এখন হচ্ছে আমরা জানি যে পেশেন্টের অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া তো জানেনই, লস অফ ব্যালেন্স যখন মেনটেন করতে পারে না তখন সেটাকে বলা হয় যে অ্যাটাক্সিয়া, হাঁটতে পারতেছে না। তো সেটার জন্য পেশেন্টকে আমাদের দেখে লস অফ ব্যালেন্সের জন্য আমরা দুইটা দেখি। তাহলে প্রথমে আমরা যখন রমবার্গ সাইন দেখতে গেলে সেরিবেলার সাইনও দেখা হয়ে যায়। তা প্রথমে পেশেন্টকে আমরা কি বলবো? পেশেন্টকে প্রথমে দেখা, তখন যদি এই আপনি হিলশিন টেস্ট, তারপরে মনে করেন যে এই যে অ্যাটাক্সিয়া, গেট, এগুলো দেখতে হবে কখন? যখন পেশেন্ট মাসেল পাওয়ার ঠিক থাকবে। মাসেল পাওয়ার যদি তার 2 থাকে, 3 থাকে, তাহলে সে তো দাঁড়াতেও পারবে না, তার তার আর গেট দেখতে হবে না। বা আমাদের যেটা সেরিব্রাল হিলশিন টেস্টও দেখতে হবে না। যদি মাসেল পাওয়ার ইনটেক থাকে তাহলে প্রথমে পেশেন্টকে দাঁড়াতে বলবো। দাঁড়ানোর পর দেখবো যে আমি পেশেন্টের স্টেবিলিটি ইনস্টেবিলিটি আছে কিনা, পেশেন্ট সুইং করতেছে কিনা সামনের দিকে বা ল্যাটারালি পড়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? তখন পেশেন্টকে আমরা বলবো যে আস্ক দ্য পেশেন্ট টু স্ট্যান্ড অন ফিট। যদি সেরিবেলার সাইন থাকে তাহলে রোগী দেখবেন যে নিজে থেকে পিরামিডের মতো বড বেস করে পা ফাঁক করে দাঁড়াবে। এরপরে আমরা কি বলবো? পেশেন্টকে বলবো যে আপনি আপনার দুটো পা একসাথে করেন, টু, হ্যাঁ, ক্লোজ টুগেদার, 2 ফিট ক্লোজ টুগেদার, দুইটা পা একসাথে করে দাঁড়াতে বলবো। যদি পেশেন্টের সেরিবেলার সাইন থাকে তাহলে পেশেন্ট চোখ বন্ধ করতে হবে না, তার আগেই পেশেন্ট ঠাস করে পড়ে যাবে। হ্যাঁ, যেদিকে লিশন সেদিকে পড়ে যাবে, দুই পা একসাথে করে সে দাঁড়াতেই পারবে না। এরপরে আমাদের মেন উদ্দেশ্য রমবার্গ সাইন দেখা। রমবার্গ সাইন দেখার জন্য আমরা এখন বলবো চোখটা বন্ধ করে। যদি দেখেন যে রুগী দুই পা একসাথে করে দাঁড়ায় দাঁড়ায় থাকতে পারে কিন্তু চোখ বন্ধ করলে পড়ে যায়, তখন হচ্ছে সেটা হচ্ছে রমবার্গ টেস্ট, আমরা পজিটিভ বলি। রমবার্গ টেস্ট মানে কি এটা একটু আমাদের জানতে হবে, কেন পেশেন্ট পড়ে যাচ্ছে। যখন এই জন্য রমবার্গ টেস্ট দেখার সময় যখন চোখ বন্ধ করতে বলবেন বা সেরিবেলার সাইন যখন এই ভিতরে দেখবেন, তখন আপনাকে পিছনে হাত দিয়ে রাখতে হবে। যদি রুগী পড়ে যায় তাহলে আপনাকে যাতে ধরতে পারেন। তাহলে প্রথমে আমরা যে কাজগুলো করব, যে প্রথমে হচ্ছে রমবার্গ সাইন, তো আপনি যাই যে প্রথমে যে দাঁড়াতে বললাম, আক্স করে পেশেন্টকে ফিট অ্যাপার্ট করে দাঁড়াতে বলবো, তারপর দুইটা পা একসাথে আনতে বলবো ক্লোজ টুগেদার। যদি পড়ে যায় তাহলে সেরিব্রাল সাইন। তারপরে বলবো যে প্রথমে চোখ খোলা রাখা অবস্থায় বলবো দুই পা একসাথে আনার জন্য। আনার পরে যদি না পড়লে তো সেরিব্রাল সাইন হয়ে গেল। আর যদি না পড়ে তখন চোখ বন্ধ করতে বলবো। চোখ বন্ধ করার পর যদি পড়ে যায় তাহলে রমবার্গ সাইন পজিটিভ, মানে সেন্সরি অ্যাটাক্সিয়া। আর যদি ঠিক থাকে তাহলে পেশেন্টের সাধারণত রমবার্গ সাইন, তখন তাহলে নেগেটিভ। এখন তাহলে আপনাকে কতগুলো মনে কোশ্চেন জাগতে পারে, এই রুগীটা এটা দিয়ে আমরা কি দেখি? পেশেন্টের প্রোপ্রিওসেপশন ঠিক আছে কিনা। দেখেন, যখন আমাদের শরীরের ব্যালেন্স মেনটেন করে কে? আমাদের শরীরে ব্যালেন্স মেনটেন করে যে আপনি যে দাঁড়ায় আছেন, এই দাঁড়ায় আসার জন্য যে আপনার যে যতগুলো ইনফরমেশন, এগুলো সব ব্রেন নিতেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে। একটা হচ্ছে জয়েন্ট সেন্স পজিশন, জয়েন্ট সেন্স পজিশন এন্ড ভাইব্রেশন। জয়েন্ট সেন্স পজিশন মানে কি? যে আপনি চাপ দিয়ে দাঁড়ায় আছেন না, এই যে চাপ দিয়ে দাঁড়ায় আছেন, এই পজিশনটাই চলে যাচ্ছে আপনার ব্রেনে, যে দাঁড়া করে তাকে রাখতে হবে। একটা আছে হলো আপনার যেটা ভেস্টিবল। ভেস্টিবল কখন আপনাকে ব্যালেন্স মেনটেনে সাহায্য করে? ভেস্টিবল ব্যালেন্স মেনটেনে সাহায্য করে যখন আপনি মুভিং করবেন, যখন আপনি জার্নি করবেন, অর্থাৎ মুভিং অবজেক্টের ব্যালেন্স মেনটেন করে ভেস্টিবল। এই জন্য দেখেন যারা যে জার্নি করে, এতে অনেক সময় বা বিমানে ভ্রমণ করে, এটা ভমিটিং টেন্ডেন্সি হয় যখন তার ভেস্টিবলের সমস্যা থাকে। এক, তাহলে আরেকটা মেনটেন করছে হচ্ছে চোখ। তাহলে দেখেন আপনার হচ্ছে আপনার দেখা গেছে ডর্সাল কলাম লিশন হয়েছে, কিসের জন্য হয়েছে? ডায়াবেটিস হইতে পারে, টেবিস ডর্সালিস, সিফিলিস হতে পারে। ডর্সাল কলাম লিশন থাকলে কি হবে? আপনার তো জয়েন্ট সেন্স পজিশনও নাই, ভাইব্রেশনও নাই, তাহলে আপনি যে দাঁড়ায় আসছেন এই ইনফরমেশনটা কিন্তু ব্রেনে যাচ্ছে না। তাহলে আপনি দাঁড়ায় আসছেন কেন? ব্রেনকে কে বলছে? ওই যে ভিজুয়াল চোখ আপনাকে বলে দিতেছে ওকে দাঁড়া করে রাখো, কারণ সে দাঁড়ায় আছে। তাহলে এই জন্য যখনই আপনি চোখটা বন্ধ করে দেখবেন তখন কি হবে? সিএনএস এর কাছে কোনো ইনফরমেশন হয়ে যাবে না, লোডশেডিং হয়ে যাবে, তাই ঠাস করে আপনি পড়ে যাবেন। দিস ইজ কল রমবার্গ সাইন। রমবার্গ সাইন হচ্ছে কখন? যখন আপনি দুইটা পা একসাথে করে দাঁড়াবেন এবং চোখ বন্ধ করবেন, দাঁড়াতে থাকতে পারবেন, চোখ বন্ধ করে পড়ে যাবেন, তখন দিস ইজ কল রমবার্গ সাইন। ইট ইন্ডিকেট সেন্সরি অ্যাটাক্সিয়া। কারণ ওই যে বললাম না, আপনার তো জয়েন্ট সেন্স, আর যদি আপনার জয়েন্ট সেন্স পজিশন ভাইব্রেশন ঠিক থাকতো তাহলে আপনি চোখ বন্ধ করলেও পড়তেন না। কারণ ওই যে আপনি দাঁড়ায় আছেন, চোখ দিয়ে ঠিকই বন্ধ করে ইনফরমেশন যাচ্ছে না, কিন্তু আপনি দাঁড়ায় আছেন যে জয়েন্ট সেন্স পজিশন ঠিকই আপনার ব্রেনের কাছে ইনফরমেশন দিচ্ছে যে এই লোকটা দাঁড়ায় আছে, তাকে দাঁড়াইতে দাও। মোটামুটি আমাদের এখন শেষ। এই যে দেখেন আমরা দেখাচ্ছি এখন যে আক্স টু পেশেন্ট স্ট্যান্ড অন ফিট।
তারপরে যে ক্লোজ পার্ট আই, তাকে দুইটা পা একসাথে একসাথে আইতে করলাম, যদি পড়ে যাইতো তাহলে হইতেছে সেরিবেলার সাইন, সে দাঁড়ায় আছে সেজন্য সেরিবেলার সাইন না। তারপরে হলো এখন দেখেন চোখ বন্ধ করার পরেও ঠিক আছে, তার মানে তার লম্বার সাইন নেগেটিভ, তাকে নাই। এখন একটা ছবি দেখেন, এই রোগী, এটা সেরিবেলার সাইন, তার লম্বার সাইনে আমি যেতেই পারি না, লম্বার সাইন আগে এসে পড়ে যাবে। এটা একটা সেরিবেলার সাইন, দেখেন কিভাবে সেরিবেলার সাইন, এটা দেখেন। আপনি পা একসাথে করে লাগান চাচা, দুইটা পা একসাথে, আপনাকে ধরবে, পড়বেন না, আপনি ধরবেন, পা লাগান। আর 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 একদম লাগাই ফেলান, পিছন দিয়ে ধরবে। দেখছেন, দিস ইজ হচ্ছে সেরিবেলার সাইন। আপনি পা একসাথে করে লাগান চাচা, দুইটা পা একসাথে, আপনাকে ধরবে, পড়বেন না, আপনি ধরবেন, পা লাগান। আর 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 একদম লাগাই ফেলান, পিছন দিয়ে ধরবে। তো মোটামুটি আমরা আমাদের লেকচারের প্রায় শেষ, একটা কি দুইটা স্লাইড আছে বাকি আছে, আমাদের 60 মানে 160 স্লাইড ছিল, আমি 158 স্লাইডে এসে পড়ছি। এরপরে আমরা একটা গেট দেখি, যেটা গেট তো আসলে অনেক ধরনের গেট আছে, গেটের উপরে একটা টপিকস আছে। আমরা যেটা দেখি, পেশেন্টকে তখন হাঁটতে বলি, হাঁটার সময় দেখি যে পেশেন্টের কোনো ইয়ে আছে কিনা, অ্যাবনর্মাল মুভমেন্ট আছে কিনা, তার অ্যাটাক্সিয়া আছে কিনা, বা কোনো পোস্চারাল সুইনিং আছে কিনা, ওখানে আছে। তো নরমাল গেট তো থাকে, আমরা যেটা দেখি যে গেটের জন্য অ্যাবনর্মালি আছে, আমরা ট্যান্ডেম গেট দেখি পেশেন্টকে, তখন আমরা বলি যেভাবে যে একটা পা একটা পায়ের জন্য, যেটাকে বলে হিল টো টেস্ট, অর্থাৎ এভাবে এক পা সাথে লাগাই যেতে বলবো। হ্যাঁ, এটা হচ্ছে হিল শো টেস্ট। তাহলে এই হচ্ছিল যে আমাদের আজকের ইয়ে। আমরা তো আসলে এখন চলে যাব দুইটা ভিডিওতে, ভিডিও দেখলে আপনার লোয়ার মোটর বলতে পারবেন। এই যে ভিডিওটা দেখি, এখন আমি যা দেখবো তারই ভিডিও হচ্ছিল এটা। হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে ভিডিও দেখানো হয়েছে, এই এখন দেখেন। রেডি। আসসালামু আলাইকুম, আমি রোগীর কাছে গিয়ে রোগীকে সালাম দিলাম, আমার ইন্ট্রোডিউশন মাইসেলফ, যে আমি আপনি কোনো কথা পাবেন না, আমি কি আপনাকে পরীক্ষা করতে পারি? রোগী বলল ইয়েস স্যার, ইয়েস আপনি করতে পারেন। এক্সপোজার করে রাখছে, এই জন্য আপনাদের এক্সপোজার দেখানো দরকার নাই। যে দেখেন আমি ইন্সপেকশন করতেছি, ইন্সপেকশন করছি। ইন্সপেকশন করার সময় যে আমি দেখতেছি যে, যেটা বললাম যে ফিঙ্গার, দুইটা ফিঙ্গারের মাঝখানে ইন্টারডিজিটাল স্পেসে আমরা দেখতেছি টো, ফিঙ্গার তো না, টোর মাঝখানে, এবং হিলে কোনো আলসার আছে কিনা এগুলো আপনাকে একটু দেখতে হবে ইন্সপেকশনে। হ্যাঁ, যে সাইড টু সাইড কোনো আলসার থাকে, অনেক সময় নিউরোপ্যাথিক পেশেন্টে আলসার থাকে। তাহলে ফার্স্ট আমরা কি করব, আমি যে ইন্সপেকশনে করতেছি কোনো ওয়াস্টিং আছে এগুলো দেখলাম, আমি এখন এগুলো ট্যাপিং করে দেখতেছি কোনো ওয়াস্টিং, সরি ফেসিকুলেশন আছে কিনা, ফেসিকুলেশন করলাম। ইন্সপেকশন তো পাই নাই, তাই জন্য আমরা দেখলাম। জাস্ট এটা আপনি এভাবে একটা বা এই বাল্ক অফ দা মাসেল, এখন এই যে আমি দেখতেছি কি বাল্ক অফ দা মাসেল দুইটা ভাবে দেখতে পারি। একবার বললাম যে গ্রিপ টেস্ট করে, আপনাদের যখন সময় কম থাকবে তখন, বা পরীক্ষাতে যদি মনে হয় ওয়াস্টিং যদি না থাকেন, তাহলে আপনাকে ওই যে ইয়া দিয়ে করার দরকার নাই, কারণ অনেক সময় পরীক্ষা হতে সময় দেখা যায়, বেশি সময় থাকে না। এখন আপনি যদি বাল্ক অফ দা মাসেল দেখতে গিয়ে সময় নষ্ট করে ফেলেন, তখন তো স্যারা বিরক্ত হবে, তখন আপনি হাত দিয়ে দেখলে হবে। সেক্ষেত্রে নট নেসেসারি টু মেজার উইথ দ্য মেজারিং টেপ, বাট বিইং আপনাকে যেহেতু প্রসিডিউর দেখাচ্ছি, এর জন্য আমরা দেখাচ্ছি একটা নির্দিষ্ট একটা বনি প্রমিনেন্স টিবিয়াল টিউবারসিস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, ধর 20 সেন্টিমিটার উপরে নিয়ে আমি সার্কামফারেন্স করব, পরে দেখলাম হয়তো এখানে আছে 40 বা 50 পেলাম, বা যাই পেলাম, আবার ঠিক একই দূরত্বে, হ্যাঁ, উপর থেকে আমরা একই দূরত্বে দেখবো, এখানে আমরা দেখবো যে এটা কত পাই। আমরা সাধারণত টিবিয়াল টিউবারসিটিটা নেই, টিবিয়াল টিউবারসিটি তো মাঝামাঝি থাকে, এখানে আমরা একটু নেওয়ার জন্য সুবিধার জন্য দেখানোর জন্য দিয়ে নেওয়া হয়েছে, সাইডে নেওয়া হয়েছে, কিন্তু এটা আপনি মাঝামাঝি থেকে দিবেন। এই যে একটি নির্দিষ্ট 20 সেন্টিমিটার অ্যাবভ নেই, তাহলে দুই পাশেই সেম দূরত্বে আপনাকে অ্যাবভ নিতে হবে। এই এটা যখন আমি করতেছিলাম তখন আমার মেজারিং টেপ ছিল না, পরে কনস্ট্রাকশন থেকে এই ধরনের মেজারিং টেপ নিয়ে এটা আমার করতেছি, যেহেতু দেখাচ্ছি এখানে মেথডিক্যালি না গেলে সমস্যা। এক কথা, আমি লেগের ক্ষেত্রে 10 বা 15 সেন্টিমিটার বা যতটুকু হয় সেখানে আমরা নিব, একটা দুই পাশেই সেম সার্কামফারেন্স নিতে হবে, নিয়ে আমি ওই বরাবর দেখব কত আছে। এই তো বাল্ক অফ দা মাসেল মেজারিং টেপে যখন আপনি মাপতে চাইবেন তখন অনেক সময় নষ্ট হয়, জন্য যদি গ্রস ডিফর্মিটি না থাকে, যদি আপনার কাছে মনে হয় যে মাসেল ওয়াস্টিং নাই, তাহলে আপনি এটা আপনি জাস্ট যে হাত দিয়ে দেখবেন, দেখবেন
তখন আর আপনার ম্যাজিং ট্যাপ মেপে সময় নষ্ট করার দরকার নাই। বাল্ক অফ দা মাসেলের পরে আপনার টোন অফ দা মাসেল দেখবো। আমরা বলছি যে টোন অফ দা মাসেল আমরা তিনটা ওয়াইতে দেখি। একটা হচ্ছে শেকিং, এই যে দেখেন টু এন্ড ফ্লো কিভাবে দেখা এটা তো বোঝা যায় না, এখন তো এভাবে জাস্ট শেক করবো, টু এন্ড ফ্লো মুভমেন্ট জাস্ট শেক করতেছি, লিফট এন্ড ফল, লিফট এন্ড ফল, লিফট করলাম, এই যে হাতটা আমার নিচে থাকতে হবে, এবার ছেড়ে দেবো, ঠিক আছে। তারপরে যে দেখেন এই যে মুভমেন্ট করতেছি, এই যে মুভমেন্ট করলাম, এই নি মুভমেন্ট করলাম, এই মাসেল টোন। আপনাদের তো সব দেখানো হলো, আশা করি। এটা আমার একটা পেজ আছে সামল ভার্চুয়াল মেডিসিন, এখানে এটা আপলোড করে দিছি, ঠিক আছে। এটা এখনো লাইভে চলতেছে, আপনারা এটা ইচ্ছা করলে কয়েকবারই দেখতে পারবেন, অনেকবারই দেখতে পারবেন, এই পেজ যতদিন থাকবে ততদিন দেখতে পারবেন। এখন যে আমি মাসেল পাওয়ার দেখবো, মাসেল পাওয়ার দেওয়ার আগে প্রথমে যেটা বলছিলাম দেখে নিব যে মাসেল পাওয়ার 3 এর বেশি কিনা, 3 এর বেশি পেতে পারতেছে, তাহলে এখন আমি কি করব, তাহলে আমি এখন 4 4 5 এটা আমি দেখবো। এই যে এটা হলো ফ্লেকশন দেখতেছি, নিচের দিকে হাত দিব, এটা বাইরের দিকে, এটা হলো অ্যাবডাকশন দেখতেছি, এটা অ্যাডাকশন দেখতেছি ভিতরের দিকে, আর নিচের দিকে এখন একবার সবার শেষে যেমন ফ্লেকশন ফ্লেকশন দেখলাম, আমি এভাবে দেখে নিচ্ছি, আপনি কিভাবে দেখাতে পারেন দেখতে পারেন। এখন দেখেন এখানে দিলাম, এই এটা আপনি চাইলে দুইটা আলাদা আলাদা করতে পারেন, দুইটা একসাথে, একবার পুল একবার পুশ। রুগী যখন পুল করবে আপনি পুল করবেন, রুগী যখন পুশ করবে আপনি পুশ করবেন। যাদের শক্তি বেশি তারা দুইটাই একসাথে দেখতে পান। এখন এই 4টা মুভমেন্ট, আমার পায়ে বলে যে আমার পায়ে চাপ দেন, উপরের দিকে চাপ দেন, এই যে দেখলাম সাইডে হচ্ছে এইটাকে দেখতে ইনভার্সন, আর যখন ভিতর দিকে চাপ দিতে বলবো তখন সেটাকে বলে ইনভার্সন। এগুলো তো আশা করছি এখন দেখা যায়, ঠিক আছে। এখন ধরে না পেছনে মাসেল পাওয়ার হচ্ছে 3 এর কম, যদি 3 এর কম হয় তাহলে যে আমি এটা বললাম পাটা সরাই দিয়ে বলো যে এই পাটা এর সাথে লাগান, ঠিক আছে। তাও পারে না, তখন কি করবো, যে আঙ্গুলে ফিঙ্গার আঙ্গুল নাড়াতে পারবো, ঠিক আছে। তাহলে এখন দেখবো জাগ। তো জাগ দেখার সময় তো দেখেন যে মনে রাখতে হবে যে জাগ আমরা দেখাচ্ছি যে আমরা দুইটা জাগ দেখি, এখন জাগ সময় সময় পাকে সিলিফ্লেক্স করতে হবে, ওই পা দেখেন ওখানে কিন্তু লাগানো থাকবে বেডের সাথে, কিন্তু যখন আপনি তুলনা দেখবেন তখন লাগানো থাকবে না। এটা আমি এখানে চোখে দেখবো, এখান থেকে তাকাবো, আমরা সাধারণত দুইটা একসাথে দেখতে পারি, আলাদা দুইটা আপনি একসাথে দেখতে পারেন, সিঙ্গেল দেখতে পারেন, এটা আপনার উপর নির্ভর করতেছে, ঠিক আছে। এই যখন চোখ দিব তখন থাই মাসলের দিকে তাকাবো, এই যে দেখেন এই আমার মুভমেন্ট কিন্তু হবে রিস্ট জয়েন্টের, নট দেখি এলবো। এটা আপনারা প্র্যাকটিস না করলে পারবেন না, মুভমেন্ট হবে রিস্ট জয়েন্টের, এলবো জয়েন্টের না। যদি না হয় তাহলে আমরা চলে গেল। টেস্ট আছে, আপনি এরকম করেন, এই যে দেখেন যদি পাইলাম না এই পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কি করবো, যে জেন্ডাসিক ম্যানোভার, তখন টান দিবেন 3 বলার সাথে, তাহলে আমি 1 2 3 বলবো, 1 2 3, তাহলে দেখেন 1 2 যখন 3 বলবো সেও টান দিচ্ছে, আমি স্ট্রাইক করছি আবার 1 1 2 3, 1 2 3, তাহলে 1 2 3 বলবো, সেও স্ট্রাইক, সেও টান দিবে, আমি স্ট্রাইক করবো, 1 2 3 দেখা যাবে। আপনারা তো অতবার দেখবেন না, আমি দেখানোর জন্য বললাম। এখন আসেন যে অ্যাঙ্কেল জ্যাক, এখন দেখেন অ্যাঙ্কেল জ্যাক এখন আমরা দুই পজিশনে রাখতে পারি। এখন অ্যাঙ্কেল জ্যাক দেখার জন্য যে পেশেন্টের পজিশনটা এরকম হবে, এটা বললাম যেটা টাইটেনিং হবে, স্ট্রেটনিং হবে, নট টাইটেনিং। তাহলে আমার লক্ষ্য থাকবে কোথায়, আমরা এখানে থাকবে, লক্ষ্য থাকবে হচ্ছে হলো উপরের দিকে। যদি না পাই তাহলে কি করতে হবে, আবার জেন্ডাসিক ম্যানোভার করতে হবে। আমি আর এখানে করলাম না, কিন্তু আপনি না পারলে আপনাকে অনেকে এভাবে দেখে, এভাবে দেখা যায়, আগে দেখানো হচ্ছে যে কেউ এরকম ভাবে দেখে, বিভিন্ন এভাবে দেখা, এটাও ভুল না, অনেকে পায়ের উপরে রেখে দেখতে পারে, হ্যাঁ। না হলে আবার এরকম 1 2 3 বললে আপনি টান দিবেন, আবার এরকম করেন। আমি জেন্ডাসিক ম্যানুভার আরেকবার করলাম, যখন আপনি যাকে অ্যাবসেন্ট বলবেন তার আগে অবশ্যই আপনাকে জেন্ডাসিক ম্যানুভার করে অ্যাবসেন্ট বলতে হবে। জেন্ডাসিক ম্যানুভার পর যদি না পাওয়া যায় তাহলে সেটাকে আমরা এখন অ্যাবসেন্ট আমরা বলবো। অনেক সময় যদি যাকে এক্সাক্টেড পাওয়া যায় তাহলে ক্লোনাস দেখতে হয়। ক্লোনাসটা দেখতে হলে প্রথমে হচ্ছে ক্লোনাস যখন দেখতে হলে দেখেন যে ক্লোনাসে তুমি দেখাই দিছি, তারপরে দেখাচ্ছি এভাবে আমার পজিশন থাকতে হবে, হিলটা অবশ্যই বেড থেকে উপরে থাকতে হবে, এভাবে আমি আপার ঠাস দিব, এই যে দেখেন এইভাবে ধরে রাখতে হবে। যদি ক্লোনাস হয় তাহলে পেশেন্টের পায়ে ধরে কাঁপতে থাকবে, এই যেভাবে নেন ভিতরে নিয়ে, যদি ক্লোনাস থাকে দেখা যাবে ক্লোনাস হয় তাহলে এইভাবে কাঁপতে থাকবে। আরেকটা দেখি হচ্ছে নিক্লোনাস। নিক্লোনাস দেখার জন্য এইভাবে নিয়ে, এইভাবে ধরে এখান থেকে এভাবে নিয়ে এসে এই দুটো অংশ দিয়ে ধাক্কা দিতে হবে, এভাবে ধরে রাখতে হবে।
এবার আমরা গেলাম এভাবে নিব, এই ধাক্কা দিয়ে ধরে রাখবো। যদি নিক্লোনাস থাকতো তাহলে কি হতো, এরকম ভাবে কাটতে থাকতো। নিকোনাস তো আপনাদের দেখানো হয়েছে। এখন আমরা দেখবো কি কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন দেখার জন্য পেশেন্টকে ইনস্ট্রাকশন দিব। কোঅর্ডিনেশন এইভাবে নেবেন, আবার উপরে নিয়ে আসবেন, ঠিক আছে? এই কাজটা আপনি চোখ বন্ধ করে করবেন। করেন এই পা দিয়ে উপর দিকে নিয়ে যান, আবার নিয়ে আসেন। এখন এই পা করে আবার নিয়ে আবার উপরে নিয়ে আসেন। তাহলে আমাদের কোঅর্ডিনেশন দেখা শেষ। কোঅর্ডিনেশন দেখা যাওয়ার পরে আমরা পেশেন্টকে কাত হতে বলবো। আচ্ছা, এটাই তো আমি ভুলে এটা আপনার প্ল্যানটা দেখা হয় না, আমি প্ল্যানটা দেখাবো পরে। হ্যাঁ, প্ল্যানটার আছে, আমরা যদি দেখাই আমরা প্ল্যানটা দেখানোর পরে এটা কাট হয়ে স্পাইনটা দেখবো, স্পাইনগুলো গিববাস আছে কিনা। তারপরে এখানে দেখাচ্ছি দেখবো কোনো প্ল্যানটা বাদ পড়ে গেছে এখান থেকে। হ্যাঁ, অথবা অনেকে এভাবে, এটা আমাদের মোটর শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন এটা দিয়ে দেন, পরে সেন্সরি করবো, কেটে দেবো। হ্যাঁ, শুরু করছেন? আচ্ছা, এখন দুই পা একসাথে লাগান আপনি, সোজা রাখেন। হ্যাঁ, এখন কি চোখটা এখন বন্ধ তো আপনার যেটা আছে যে দেখার সময় আমরা যে আমি আসলে স্পাইন দেখানোর আগে এটা কাটা হয়ে গেছে। আসলে স্পাইন দেখার আগে আপনি ইয়া দেখে নিতে হবে আপনাকে। হ্যাঁ, আমরা শুরু করব এখান থেকে কারণ এসে এই পর্যন্ত প্ল্যানটা আসবো। যখন প্ল্যান্টার রিফ্লেক্সটা দুইটা হবে, আইদার ফ্লেকশন অথবা এখানে এক্সটেনশন এক্সটেনশন হবে। বা ডোর্সিফ্লেকশন বলে। যেটাই পাবো ওখানে আমি থেমে যাব। এখানে পায়ে গেছে, তাহলে এখানে আবার এই পাশ দেখবো, প্ল্যানটা না আসলে না হওয়া পর্যন্ত এই পাশ আসবো। যেতে হবে। এরপরে আসে হচ্ছে আমরা যেটা দেখি যে সুপারফিশিয়াল রিফ্লেক্স। এরকম থাকবে, এটা আমি যে অ্যাবডোমিনাল রিফ্লেক্স যেটা, এটা আমরা কিভাবে দেখি দেখান। পেটের জায়গাটুক শুধু দেখেন রিফ্লেক্সটা যেভাবে এই জাস্ট এভাবে ট্যাপ দিব, এভাবে এই 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 এটা আমরা ডায়মন্ড শেপ বানাবো। ডায়মন্ড, একটা ডায়মন্ড বানাইলাম। কেটে দেন, এই পাইপ থাকবে দেখি। তাহলে আমাদের এটা চলে গেল। তাহলে আমরা যদি চলে যাই দেখা, এখন এরপরে আমরা দেখবো কি, তারপরে আসলে স্পাইন দেখবো। স্পাইনটা আগে দেখে ফেলছি, স্পাইনটা দেখবো হচ্ছে প্লান্টার দেখার পরে। প্লান্টার দেখার পরে যখন আমরা স্পাইন দেখবো, তখন রম্বার সেট আমি পরে দেখি, তার আগে আমার সেন্সরি এক্সামিনেশনটা দেখাই দিই। সেন্সরি এক্সামিনেশন তো আপনি আপনি দেখতেছেন এই সেন্সেশন আমরা জাস্ট এখানে ঘষা দিতেছে, কোনো ঘষা না, জাস্ট আপনি টাচ করে রাখবেন। হ্যাঁ, এটা ঘষা এইভাবে আপনি প্রতিটা ডার্মাটোম অনুসারে পেশেন্টকে দিবেন। হ্যাঁ, এভাবে দেখবেন যতটুকু সম্ভব দেখা যায়, ঠিক আছে? এভাবে আপনি জাস্ট দেখবেন। যখন আপনি পেন দেখবেন, পেশেন্টকে বলবো, এটা হলো পেন সেন্সেশন, যে একটা শব্দ দেখেন, বুঝতে পারতেছেন না? জি স্যার। আচ্ছা, আবার আগের মতো বলবেন কোন পায়ে দিছে। শেষ হচ্ছে কোন পা, সে বলতেছে ডান পা, আবার কোন পা, বাম পা, ডান পা। পয়েন্ট গুলো তো আপনাকে দেখাই দেওয়া হয়েছে, কতগুলো পয়েন্ট আপনার দেখাই, নিয়ের উপর দেখবো, ল্যাটারাল মিডিয়াল দেখবো, মিথ্যায় দেখবো। হ্যাঁ, তারপর একদম উপরে জাস্ট পকেট আমরা দেখবো, এক্সপোজার। তারপরে এখন দেখেন আমরা চলে যাচ্ছি হলো ভাইব্রেশন। ভাইব্রেশনটা তো এগুলো করানো হয়েছে সেন্সরি। তারপরে ওই যে দেখেন বুঝতে পারেন ঝিনঝিন করতেছে, সেকশন নিলাম যে বুঝতে পারে কিনা ভাইব্রেশন আছে কিনা। এখান থেকে শুরু করি, আমরা থেকে একটা টিপ অফ দা ফ্লোর থেকে কোন পাতে দিছি, ডান পা। পারলে এখানে শেষ, আর লাগবে না। যদি না পারে তাহলে আমরা আস্তে আস্তে আগাইতে হবে। যদি আমরা পেয়ে যাই আমাদের আর কারণ হবে না, না পারলে আমাদের ইয়াতে যেতে হবে অনুসারে। ডান পা, তারপরে আরো উপরে যাইতে হবে, তারপরে দেখতে হবে সিনে। সিনে যদি না পাই তাহলে যাইতে হবে হচ্ছে আপনার কোথায়, বাম পা, প্যাটেলাতে। ডান পা,
প্যাটুলা যদি না পান তাহলে যাবেন অ্যান্টিওটিবিয়া, এই যে অ্যান্টিস্টোরিলাক স্পাইন। এখানে যদি না পান এই পর্যন্ত আমরা যাব, তাহলে আমাকে যেতে হবে স্টার্নাম না পেলে আমরা স্টার্নাম পর্যন্ত যেতে হবে। এখন আমি একটু তাকান, আমার এই যে পায়ের দিকে তাকান, হ্যাঁ এই যে দেখেন রোগীর প্রয়োজন, আপনি ইনস্ট্রাকশন দেওয়ার সময় রোগী তো পা দেখতে না পারলে উপরে নেবেন। এটা হচ্ছে হলো পিছনের দিক আর এটা হলো সামনের দিক, ঠিক আছে? কোন দিকে করতেছে এটা আপনি বলবেন শুধু, হ্যাঁ চোখ বন্ধ করে, হ্যাঁ? ঠিক আছে, তখন যদি বলবে যে ফোকাস করেন, আমরা এভাবে ধরবো, এই দেখেন এভাবে থাকবে, এইভাবে এভাবে না। যেটা বললাম এইভাবে ধরবো, অন্য সামনে কোন পিছনে দিকে ধরবো না। বসছি? পিছন দিকে। এখন কোন আপনার দিকে? যদি বলতে পারতে সাপারে একই রকম ভাবে ধরলাম, পিছনের দিক পিছনের দিক, সামনের দিক। সামনের দিক, আচ্ছা পিছনের দিক। আচ্ছা, এখন আপনি নেমে আসেন, নেমে এসে দাঁড়ান। এখন এই যে আমরা চলে যাব রম্বার্ট সাইন কিভাবে দেখি। রম্বার্ট সাইন দেখার জন্য এই যে আইতে বললাম, করছেন? হুম, আচ্ছা, এখন দুই পা একসাথে লাগান, আপনি মাথা সোজা রাখেন, হ্যাঁ? এখন কি চোখ বন্ধ দাঁড়াবো, করবেন? চোখ বন্ধ করতে চোখ বলতে বন্ধ পরে চোখ এই যে বন্ধ হাত দিয়ে রাখুন। শেষ। এখন আপনি হাঁটবেন, আমি দেখাই দিই কিভাবে হাঁটবেন। এই যে এইভাবে এভাবে 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 হাইটে একটু এই পর্যন্ত যাবেন, যতটুকু আসে। ঠিক আছে, তাহলে কেটে দেন। ডান পা, ডান পা। তাহলে হচ্ছে আমার মনে হয় এই দিস আর অল অ্যাবাউট, এটা হচ্ছে আমাদের আজকের যে আমাদের যেটা বলা হয় যে আমাদের আজকের সেশন, এটা হচ্ছে অল অ্যাবাউট টুডেস সেশন। আর এটা যে টোটাল যে জিনিসটা আছে এটা আপনার আপলোড হয়ে আছে এইখানে শ্যামল ক্লিনিক্যাল মেডিসিন, এখানে আপনার এটার মধ্যে আপলোড পাচ্ছেন, এখানে আপলোড আছে। আপনারা যদি এটা দেখেন এখানে এটা থাকবে, এটা আপনারা আশা করি অন্যান্য সময় দেখে নেবেন। তাহলে আপনারা এটাতে অ্যাটাচ থাকেন। আমি যদি ভবিষ্যতে কোনো ক্লাস নেই বা আপনাদের ক্লাস নেওয়ার যদি কোনো পরিকল্পনা থাকে এই জন্য এক্সামিনেশন অন্যান্য কিছু, তাহলে এইগুলো এটার মধ্যে আপনি পাবেন। এখন হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা সেই কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি আপনারা অনলাইনে থেকে থাকেন এতক্ষণ আনমিউট করে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ জি বলেন। স্যার, সেন্সরি এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা যখন পেইন সেন্সেশন বা ফাইন টাচ গুলো দেখব, পেশেন্টের কিছু অংশ, ডার্মাটোমের কিছু অংশ তো স্যার ক্লথস এর ভিতরে থাকবে, এইটা কি দেখা লাগবে তখন? ওটা দেখতে হবে না, ওইটা আপনি দেখতে হবে না। এখন হচ্ছে যে ওইটা যদি পেশেন্টের দেখতে হবে না, এখন ওই বললাম তো, এখন তাহলে আপনি মেনলি তো দেখা যাচ্ছে যে আপনি লাম্বার 1 2 পর্যন্ত আপনি এক্সপোজ করতে পারবেন। হ্যাঁ, সাধারণত যদি খুব স্কিন টাইট জিন্সের প্যান্ট না থাকে, ফিমেল না হয়, 2 পর্যন্ত আমি তো বললাম যে আমাকে মিথ্যায় আমি এক্সপোজ করব, তো 2 থাকবো। এরপর যদি না পান তাহলে আপনি যে একটু উপরে চলে যাবেন, অ্যান্টেরোসুপিরিয়র স্পাইন অথবা অ্যাবডোমেনে চলে যাবেন। হ্যাঁ, জি এটাই। স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। স্যার আদাব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, যখন কোনো একটা পেশেন্টের হেমিপ্লেজিয়া থাকবে বা প্যারাপ্লেজিয়া থাকবে তখন আমরা তার স্পাইনটা কি করে দেখবো? তাকে আপনি অ্যাসিস্ট করবেন, তাকে আপনি মুভ করতে পারবেন না, মুভ করলে তাকে মুভ করাবেন, আপনি সরাবেন। ঠিক আছে, এটা আপনাকে নিজেকে সরাই নিতে হবে। তখন আপনি পেশেন্টকে অ্যাসিস্ট করেন না, যে একটা স্যার। পেশেন্ট আপনার হেমিপ্লেজিয়া পেশেন্ট, সে তো তার কাপড় ঠিক করতে পারবে না, তখন আপনি কি করে দিবেন? আপনি তার কাপড়টাকে যেরকম অ্যাসিস্ট করবেন তাকে স্যার। আপনি কাট করবেন, লেফট ল্যাটারাল পজিশন করবেন। থ্যাংক ইউ স্যার। আর যেটা হচ্ছে যে এক্সামিনেশন এমন একটা জিনিস যে এটা হচ্ছে অনেকটা সাঁতার কাটার মতো। আপনি তো দেখছেন অনেক সারা জীবনে এক্সামিনেশন দেখছেন, বইয়ে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি পেশেন্টের গায়ে এক্সামিনেশনটা না করবেন, হ্যাঁ, তার আগ পর্যন্ত আসলে এটা আসলে অপূর্ণ থেকে যাবে। আপনি বুঝলে তো এগুলো হচ্ছে এমন একটা জিনিস, এক্সামিনেশন গুলো এগুলো হচ্ছে রিফ্লেক্সের মতো, গাড়ি চালানোর মতো, সাঁতার কাটার মতো।
এটা 1000 বার পরে 1000 বার দেখে কিছুই হবে না যদি না আপনি বেডসাইড না করেন। এখন আপনার ব্লগ পোস্টিং এ আছেন, আপনাদের অনেক সময় আছে, হ্যাঁ, শুধুমাত্র যে ছাত্রের রুমে রুমে ছাত্রের লেকচার ক্লাস না করে, যে জন্য আপনাদের ব্লগ পোস্টিং দেখা হয়েছিল, যে ভিউতে যে আপনি পেশেন্ট দেখবেন, পেশেন্ট ম্যানেজ করবেন, সেটা পেশেন্টের এক্সামিনেশন করেন। আপনার পরীক্ষাতে লং কেস, শর্ট কেস আর হচ্ছে ভাইবা, ভাইবা আর রিটেন এগুলো তো থিওরিটিক্যাল, এটার জন্য ওয়ার্ডে আসার দরকার নাই। ভাইবা থিওরিটিক্যাল, রিটেন থিওরিটিক্যাল, এগুলোর জন্য ওয়ার্ডে আসার দরকার নাই। এখানে আপনি বাসায় পড়ে যা পড়বেন অনলাইনে তাই বলতে পারবেন। কিন্তু আপনাকে শর্ট কেস এবং হিস্ট্রি টেকিং, এটার জন্য এটাই হলো আপনার প্র্যাকটিক্যাল কাজ, এটা হচ্ছে আপনার স্কিল, এটা আপনাকে বাসায় বসে ভিডিও দেখে অনলাইন করে পড়া যাবে না। এটা হচ্ছে অনেকটা সাঁতার কাটার মতো, আপনি যতক্ষণ পর্যন্ত পেশেন্ট না নিবেন, পেশেন্ট ম্যানেজমেন্ট না করবেন বা ফিল্ডে না থাকবেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার কি বলে, এটা আপনার অ্যাপ্রোপ্রিয়েট